দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা বা মেরিডিয়ান বা লাইন অফ লঙ্গিটিউড নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমা রেখা বলে। মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়াম যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে অবস্থিত গিনিস মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে রেখাটি অঙ্কিত হয়েছে তাকেই মূল মধ্যরেখা বলে। মূল মধ্যরেখা দ্রাঘিমা 0 ডিগ্রি। দ্রাঘিমা বা লঙ্গিটিউড দ্রাঘিমা গ্রিনিসের মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্ব সেই স্থানে দ্রাঘিমা বলা হয়। ভূপৃষ্ঠের কোন স্থানের দ্রাঘিমা দুই ভাগে নির্ণয় করা যায়: এক, স্থানীয় সময়ের পার্থক্য; দুই, গ্রিনিচ মানের সময়ের মাধ্যমে। স্থানীয় সময়ের পার্থক্য: কোন স্থানের সূর্য যখন মাথার উপর থাকে তখন ওই স্থানের মধ্যাহ্ন এবং সময় দুপুর 12টা ধরা হয়। এই মধ্যাহ্ন সময় থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয়, একে ওই স্থানের স্থানীয় সময় বলা হয়। গ্রিনিচ সময়ের মাধ্যমে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গ্রিনিচ মান মন্দিরটি ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত। গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি ধরা হয়। গ্রিনিচের মান সময় বা জিএমটি গ্রিনউইচ মিন টাইম হচ্ছে গ্রিনিচ এলাকার স্থানীয় সময়। এর মাধ্যমে মূল মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব নিকাশ করা হয়। প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমার রেখা অনুযায়ী সেই সময় নির্ণয় করা হয়। সেই সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। অনেক বড় দেশ হলে সেই দেশে কয়েকটি প্রমাণ সময় থাকে। গ্রিনিচ সময় ও অন্য কোনো স্থানের সময় জানা থাকে তাহলে দুটি স্থানের সময়ের পার্থক্য অনুসারে প্রতি 4 মিনিট সময়ের পার্থক্য 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য ধরে ওই স্থানের দ্রাঘিমা নির্ণয় করা যায়। ক্রোনোমিটারের সাহায্যে সময়কে সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। সমুদ্রের দ্রাঘিমা নির্ণয় করতে জাহাজের নাবিকরা ক্রোনোমিটার ব্যবহার করে থাকেন। কোন স্থান গ্রিনিচের পূর্বে হলে তার স্থানীয় সময় গ্রিনিচের সময়ের চেয়ে বেশি হবে এবং পশ্চিমে হলে স্থানীয় সময় গ্রিনিচের সময় থেকে কম হবে। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অবস্থিত। এজন্য বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময়ের চেয়ে 6 ঘন্টা অগ্রগতি। গ্রিনিচ বা গিনি উপসাগরে একটি স্থানে নিরক্ষরেখা ও মূল মধ্য রেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। এই স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমা উভয় 0 ডিগ্রি। প্রতিপাদ স্থান বা অ্যান্টিপোড ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থান বলে। প্রতিপাদ স্থান নির্ণয় করার জন্য ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি কল্পিত রেখা পৃথিবীর ঠিক বিপরীত দিকে টানা হয়। ওই কল্পিত রেখা যে বিন্দুতে ভূপৃষ্ঠের বিপরীত পাশে এসে পৌঁছে সে বিন্দুই পূর্ব বিন্দুর প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান দুইটির মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা। ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির কাছে প্রশান্ত মহাসাগরে। লন্ডনের প্রতিপাদ স্থান নিউজিল্যান্ডের ফোর্ট ভিলো শহর। আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন যে রেখা অতিক্রম করলে দিন ও তারিখ পরিবর্তন হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এই রেখা অতিক্রম করে পূর্ব ও পশ্চিমে গেলে একদিন বিয়োগ করতে হয় এবং প্রক্ষান্তরে পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে একদিন যোগ করতে হয়। আন্তর্জাতিক তারিখ রেখা মূলত 180 ডিগ্রি দ্রাঘিমার রেখা হলেও কিছু পার্থক্য বিদ্যমান। আন্তর্জাতিক তারিখ রেখা সম্পূর্ণরূপে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর অবস্থিত। 180 ডিগ্রি রেখাটি সাইবেরিয়া উত্তর পূর্ব অংশ, আলিওসিয়ান, ফিজি ও সাথাম দ্বীপপুঞ্জের উপর দিয়ে গেছে। কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাকে বেরিং প্রণালীতে 12 ডিগ্রি পূর্ব আলিওসিয়ান দ্বীপপুঞ্জের কাছে 11 ডিগ্রি পূর্ব দিকে বাঁকানো। রেখাটি আঁকাবাঁকা না করলে এক দ্বীপের দুই পাশে সময়ের পার্থক্য হতো 1 দিন। স্থানীয় লোকদের সময়ের হিসাব অসুবিধা দূর করার জন্য রেখাটি আঁকাবাঁকা করে শুধু জলভাগের উপর দিয়ে টানা হয়েছে। পৃথিবীর গতি বা আর্থ মোশন। পৃথিবীর গতি আহ্নিক গতি বা ডেনাউ মোশন। সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষ বা মেরু রেখার উপর পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বা আহ্নিক গতি বলে। নিজ মেরু রেখার চারিদিকে একবার সম্পূর্ণ ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, প্রায় 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে একদিন হিসেবে গণনা করা হয়। পৃথিবীর একটি সম্পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বা সোলার ডে বলে। নিরক্ষরেখার
নিরক্ষরেখায় পৃথিবীর আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি, ঘন্টায় 1610 কিলোমিটার বেশি। নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণে এই গতির কমতে থাকে। পৃথিবীর উত্তর এবং দক্ষিণে মেরুতে এই গতির শূন্যের কাছাকাছি। আহ্নিক গতির ফল: 1 নম্বর, দিবারাত্রি সংগঠন বা অক্ষয়ান্স অফ ডে অ্যান্ড নাইট। পর্যায়ক্রমে দিবারাত্রি সংঘটিত হওয়া আহ্নিক গতির একটি ফল। আহ্নিক গতি না থাকলে পৃথিবীর অর্ধাংশ চিরকাল দিন এবং পৃথিবীর অর্ধাংশ চিরকাল রাত থাকত, অর্থাৎ পৃথিবীর একদিকে আলোকিত থাকে, অপরদিকে অন্ধকার থাকে। পৃথিবীর আলোকিত অংশ এবং অন্ধকার অংশের সীমা রেখাকে ছায়াবৃত্ত বলে। আহ্নিক গতি বা আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকারে থাকে, অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে সমবেত আলোকিত অংশে পৌঁছে সেই অংশকে প্রভাত বা মর্নিং বলে। আর যে অংশ আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত অতিক্রম করে সবেমাত্র অন্ধকারে পৌঁছে সেই অংশের নাম হচ্ছে সন্ধ্যা বা ইভিনিং। প্রভাতের কিছুক্ষণ পূর্বে যে ক্ষীণ আলো দেখতে পায় তাকে বলা হয় উষা বা ডাউন, আর সন্ধ্যার কিছুক্ষণ আগে যেই সময় ক্ষীণ আলো থাকে সেই সময়কে বলা হয় গোধূলি বা টুইলাইট। গোধূলি ও রাতের মধ্যবর্তী সময়কে ডাস্ক বলে। 2 নম্বর, তাপমাত্রার তারতম্য সৃষ্টি হওয়া, অর্থাৎ আহ্নিক গতির অন্যতম একটি ফলাফল হচ্ছে তাপমাত্রার তারতম্য সৃষ্টি বা টেম্পারেচার ডিফারেন্স। 3 নম্বর, সমুদ্র স্রোত, জোয়ারভাটা ও বায়ু প্রবাহ, অর্থাৎ জোয়ারভাটা সৃষ্টি হয় পৃথিবীর আহ্নিক গতির কারণে। আহ্নিক গতির কারণে সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ উত্তর দক্ষিণে, উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। 4 নম্বর হচ্ছে সময় নির্ধারণ বা ডিটারমিনিং দ্য টাইম, এটি আহ্নিক গতির একটি অন্যতম ফল। বার্ষিক গতি বা অ্যানুয়াল মোশন, ওকে 24 ঘন্টা একবার আবর্তনের সঙ্গে পৃথিবী একটি নির্দিষ্ট বছর বা একটি নির্দিষ্ট পথে বছরে একবার সূর্যের চারিদিকে ঘুরে আসে। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিভ্রমণকে বার্ষিক গতি বা পারক্রমণ গতি বলে। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথের পরিধি 3,9,8,0,5,1,8,2,7 কিলোমিটার। নিজ কক্ষপথে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। সেই সময় পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে, সেই সময়কালকে বলা হয় সৌর বছর বা সোলার ইয়ার। সূর্যের চারিদিকে পৃথিবীর গড় গতিবেগ 18.5 মাইল সেকেন্ডে বা 66,500 মাইল ঘন্টা, অথবা 30 কিলোমিটার সেকেন্ডে বা 1,06,260 কিলোমিটার ঘন্টায়। পৃথিবী উপবৃত্তাকার কক্ষে সূর্যকে অতিক্রম বা পরিভ্রমণ করতে করতে জানুয়ারি 1 থেকে 3 তারিখে এমন এক অবস্থানে পৌঁছে যেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কমে থাকে। একে পৃথিবীর অনুসূর অবস্থা বলে। পৃথিবী উপবৃত্তাকার কক্ষে সূর্যকে পরিক্রম করতে করতে 1 থেকে 3 বা 4 জুলাই তারিখে এমন এক অবস্থানে পৌঁছে যেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে। এই অবস্থাকে অফশোর অবস্থান বলে। বার্ষিক গতির ফল বা ইফেক্ট অফ অ্যানুয়াল মোশন, পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পৃথিবীর যে গোলার্ধের কাছে অবস্থান করে তখন সেই গোলার্ধে দিন বড় এবং রাত ছোট, এবং বিপরীতে গোলার্ধের রাত বড় এবং দিন ছোট হয়। পৃথিবীর বার্ষিক গতির জন্য সূর্য কিরণ বিভিন্ন স্থানে কম বেশি পড়ার কারণে বায়ুমণ্ডলের তারতম্যের পার্থক্য ঘটে বা তাপমাত্রার পার্থক্য ঘটে, এর ফলে ঋতু পরিবর্তিত হয়। দিবারাত্রি হ্রাস বৃদ্ধি বা ফ্লাকচুয়েশন অফ ডে অ্যান্ড লাইট, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। নিরক্ষরেখার সারা বছর দিবারাত্রি সমান। বার্ষিক গতির কারণে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দিবারাত্রির হ্রাস বৃদ্ধি হয়। এর একটি চক আকারে প্রদান করা হলো। 21শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত, আর দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন, দীর্ঘতম রাত। দিন হলো উত্তর আয়নান্ত। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন, দীর্ঘতম রাত, কিন্তু দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত, এটাকে বলা হয় দক্ষিণ আয়নান্ত। 21শে মার্চ পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়, সেটি হলো বাসন্ত বিষুব। 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়, এটাকে বলা হয় শারদ বিষুব। ঋতু পরিবর্তন, তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে 4টি ভাগে ভাগ করা যায়। এই প্রতিটি ভাগকে একটি ঋতু বলা হয়। এগুলো হলো গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। প্রত্যেকটি ঋতু 3 মাস স্থায়ী হয়। 21শে জুনের আগে 1.5 মাস এবং পরের 1.5 মাস উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। বিভিন্ন কাল সম্পর্কিত একটি ছক, যেমন 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল। 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল, কিন্তু দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। পৃথিবীর বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ। ভূত্বক, জন্মের সময় পৃথিবী ছিল এক উত্তপ্ত গ্যাসপিণ্ড। এই গ্যাসপিণ্ড ক্রমে ক্রমে শীতল হয়ে ঘনীভূত হয়। এই সময় এর উপর যে আস্তরণ পড়ে তা হলো ভূত্বক। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে 35 কিলোমিটার এবং সমুদ্র তলদেশে তা গড়ে মাত্র 5 কিলোমিটার পুরু।
ভূত্বকের পুরুত্ব গড়ে 20 কিলোমিটার। ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তার সাধারণ নাম হচ্ছে শিলা। ভূত্বক গঠনকারী বিভিন্ন খনিজ শিলার শতকরা সংযুক্তি হলো অক্সিজেন 42.7%, সিলিকন 27.7%, অ্যালুমিনিয়াম 8.1%, আয়রন 5.1%, ক্যালসিয়াম 3.7%, সোডিয়াম 2.8%, পটাশিয়াম 2.9%, ম্যাগনেসিয়াম 2.1%। ভূগর্ভের রয়েছে 3টি স্তর, সেগুলো হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। পৃথিবীর বাহ্যিক গঠন বা এক্সটার্নাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। জন্মের সময় পৃথিবী ছিল এক উত্তপ্ত গ্যাসপিণ্ড। এই গ্যাসপিণ্ড ক্রমে ক্রমে শীতল হয়ে ঘনীভূত হয়। এই সময় পৃথিবীর বাহিরের ভারী উপাদানগুলো এর কেন্দ্রের দিকে জমা হয়। অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার। অশ্বমণ্ডল ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 100 কিলোমিটার গভীর পর্যন্ত হালকা উপাদানে গঠিত হয়েছে অশ্বমণ্ডল। এই মণ্ডলে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের উপাদান বেশি। অশ্বমণ্ডলের বাইরে উপাদানগুলো ভূত্বকের শিলা স্তর। এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, সিয়াল এবং সীমা। সিয়াল হলো মহাদেশীয় ভূত্বক সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, আর সীমা সমুদ্র দেশের ভূত্বকের প্রধান উপাদান সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে একটি অত্যন্ত পাতলা স্তর আছে। সাবেক যুগোস্লাভিয়ার ভূবিজ্ঞানী মোহারোভিচিক 1909 সালে ভূত্বক ও গুরুমণ্ডল পৃথককারী এই স্তরটি আবিষ্কার করেন। তার নামানুসারে এই স্তরটিকে মহাবিচ্ছেদ নামে পরিচিত। গুরুমণ্ডল বা ভেরিস্ফিয়ার অশ্বমণ্ডলের নিচে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত পুরো মণ্ডলকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন, অন্যান্য খনিজ পদার্থ। গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায় বা দুই ভাগে বিভক্ত, সেগুলো হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল যা 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মণ্ডলে প্রধানত লোহা, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। নিম্ন গুরুমণ্ডলের মধ্যে রয়েছে নিম্ন গুরুমণ্ডল প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। 3 নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কন্ট্রোস্ফিয়ার। গুরুমণ্ডলের ঠিক পরে রয়েছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মণ্ডল বিস্তৃত। এর স্তর 3486 কিলোমিটার পুরো। ভূকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে যে কেন্দ্রমণ্ডলে একটি তরল বহিরাবরণ রয়েছে যা প্রায় 2270 কিলোমিটার পুরো এবং একটি কঠিন অন্তর্ভাগ আছে যা 1216 কিলোমিটার পুরো। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান লোহা এবং নিকেল বা নিফে নামে যা পরিচিত। ভূপৃষ্ঠ থেকে গর্ত করে নিচের দিকে যেতে থাকলে তাপ এবং চাপ উভয়ই বাড়বে। কেন্দ্রমণ্ডলের চাপ পৃথিবী পৃষ্ঠের বায়ুচাপের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি এবং তাপমাত্রা প্রায় 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। টেকটনিক প্লেট মতবাদ। সর্বপ্রথম 1912 সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগেনারের মহাসঞ্চারণ তত্ত্ব মতবাদ ধারণাটি জন্ম হয়। ওয়েগেনারের মধ্যে বহুকাল থেকে পৃথিবীর সব মহাদেশ একত্রে একটি মহাদেশ ছিল প্যানজিয়া নামে। কালের আবর্তে যা টেকটনিক প্লেট নামক প্লেটগুলোর নড়াচড়ায় আলাদা আলাদা মহাদেশে বিভক্ত হয়ে পড়ে। এই তত্ত্বটিকে বলা হয় মহাসঞ্চারণ তত্ত্ব। তার এই তত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা পরবর্তী বিভিন্ন গবেষণা এবং তত্ত্বাবধানের ভিত্তিতে 1968 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন আধুনিকতম তত্ত্ব টেকটনিক প্লেট মতবাদ, যা সাধারণের কাছে প্লেট টেকটনিক বা টেকটনিক প্লেট নামে অধিক পরিচিত। টেকটনিক প্লেট হলো এমন তাত্ত্বিক ধারণা যাতে বিশ্বাস করা হয় শিলামণ্ডলের উপরে কঠিন অংশ কয়েকটি পাত আকারে গঠিত। এই পাতগুলো শিলামণ্ডলের নিচে অবস্থিত উত্তপ্ত এবং তরল ক্ষুদ্র মণ্ডলের উপর ভাসমান। এগুলো চারিদিকে প্রবল চাপে স্থিতিস্থাপক হলেও চাপের তারতম্য ঘটলে মাঝে মাঝে গতিশীল হয়ে পড়ে, যা পৃথিবীতে সংঘটিত ভূমিকম্পের জন্য দায়ী বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন। বিজ্ঞানীরা টেকটনিক প্লেট তত্ত্বটিকে ব্যবহার করে ভূমিকম্প ছাড়াও আগ্নেয়গিরির উদগীরণ, পর্বত সৃষ্টি এবং সাগর মহাসাগর সৃষ্টির ব্যাখ্যা দিয়ে থাকেন। 3 ধরনের পারস্পরিক প্লেট সীমানার কথা জানা যায়, সেগুলো হলো সমকেন্দ্রাভিমুখী সীমা, অপসারী সীমা এবং পর্বতচ্যুতি সীমা। টেকটনিক প্লেট পৃথিবীর বিভিন্ন প্লেটের অবস্থান সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা একমত হয়েছেন এবং তাদের মধ্যে ফরাসি ভূবিজ্ঞানী জেভিয়ার লি ফিসের মতে সমগ্র ভূপৃষ্ঠকে 7টি বড় এবং 9টি ছোট প্লেট এবং 19টি ক্ষুদ্র ক্ষুদ্র প্লেটে ভাগ করা যায় বা প্লেট নিয়ে গঠিত। বাংলাদেশ ইউরেশিয়া ও ইন্ডিয়ান প্লেটের উপর দাঁড়িয়ে আছে। অনেকে মনে করেন 7টি বড় প্লেট 7টি মহাদেশের জন্ম দিয়েছে। প্রধান প্লেটগুলো হলো প্রশান্ত মহাসাগরীয় প্লেট, দক্ষিণ আমেরিকার প্লেট, উত্তর আমেরিকার প্লেট, ইউরোপীয় প্লেট, আফ্রিকার প্লেট, ইন্দো
অস্ট্রেলিয়া প্লেট এবং অ্যান্টার্কটিকা প্লেট। অপ্রধান টেকনিক বা টেকটনিক প্লেট হলো সোমালি প্লেট, নাজকা প্লেট, ফিনিও প্লেট, আরব্য প্লেট, ক্যারিবীয় প্লেট, কোকাস প্লেট, কোরালিন প্লেট, স্কোশিয়া প্লেট, বার্মা প্লেট, নিও হেব্রাইডস প্লেট, জোয়ান দা ফুকা প্লেট প্রভৃতি। প্রাকৃতিক দুর্যোগ সাধারণত দুর্যোগ বলতে এমন সব ঘটনাকে বোঝানো হয় যাদের মাধ্যমে মানুষ সহ অন্যান্য প্রাণী এবং যাদের সম্পদ ভয়াবহ ক্ষতিসাধিত হয়। আর বিভিন্ন প্রকৃতির মাধ্যমে প্রাকৃতিকগতভাবে যেসব আপদ ভয়াবহ রূপে আমাদের উপর আপতিত হয়ে ব্যাপক প্রাণীর জন্য দুর্ভাগ্যজনকভাবে মারাত্মক এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে থাকে, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ঘূর্ণিবাদ, খরা, সুনামি, আয়লা, সিডর, সাইমোম, ভূমিকম্প, কালবৈশাখী ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানুষের সৃষ্ট দুর্যোগও বিভিন্ন স্থানে দেখা যায়, যেমন অগ্নিকাণ্ড, পারমাণবিক বিস্ফোরণ ইত্যাদি। বিরূপ আবহাওয়ায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, ঘূর্ণিঝড়, ঘূর্ণিবাদ, ধূলিঝড়, কালবৈশাখী, বন্যা, সিডর, আয়লা, সুনামি ইত্যাদি। ভূমিকম্প বা ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়াই পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য কেঁপে ওঠে। হঠাৎ কেঁপে ওঠে ভূত্বকের এইরূপ আকস্মিক বা হঠাৎ কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, আবার কখনো কিছু সময় পর পর অনুভূত হয়। এই কম্পনে কখনো অত্যন্ত মৃদু, আবার কখনো অত্যন্ত প্রচণ্ড হয়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য দুইটি স্কেল, মার্সেলি ও রিক্টার স্কেল বহুল ব্যবহৃত হয়। মার্সেলি স্কেল 1902 সালে ভূমিকম্পবিদ মার্সেলি এটি আবিষ্কার করেন বলেই তার নামানুসারে এই স্কেলের নামকরণ করা হয়েছে। এই স্কেলে ভূমিকম্পের তীব্রতা 1 থেকে 12 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই স্কেল ব্যবহৃত হয়। 1 থেকে 3 হলো মৃদু, 4 থেকে 7 হলো মাঝারি, 8 থেকে 12 স্কেল হলো তীব্র। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় 0 থেকে 10 মাত্রা পর্যন্ত। 1935 সালে মার্কিন ভূকম্প ও পদার্থবিদ চার্লস এফ রিক্টার ভূমিকম্পের তীব্রতা পরিমাপের এই স্কেল আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে রিক্টার স্কেল। সিসমোমিটার দিয়ে ভূমিকম্পের পরে সৃষ্ট কম্পন বা কম্পনের ঢেউ রেকর্ড করা হয়। ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূকম্পের মাত্রা নিয়ে যে রেখাচিত্র তৈরি করা হয়েছে তাকে বলা হয় সিসমোগ্রাফ। এই সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য এবং রেখাচিত্র বিশ্লেষণ করে গাণিতিকভাবে ভূমিকম্পের মাপা যায় রিক্টার স্কেলে। সিসমোমিটারের রেকর্ড হওয়া ভূমিকম্পের বিস্তর, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে সিসমোমিটারের দূরত্ব, ভূমিকম্পের স্থায়িত্ব এইসব বিবেচনা করে রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। দেশে দেশে এবং কালে কালে ভূমিকম্প সর্বশেষ ভয়াবহ যেমন 2011 সালে 11 মার্চ জাপানে 9 রিক্টার স্কেল, যেখানে মৃতের সংখ্যা ছিল 20,352। 2010 সালে 12 অক্টোবর হাইতিতে 7 মাত্রার ছিল ভূমিকম্প, যেটির মৃতের সংখ্যা ছিল 31,600। 2004 সালে সুমাত্রা আন্দামান দ্বীপে 24শে ডিসেম্বরে হয়, যেটা 9.1 রিক্টার স্কেল, যেখানে 2,27,898 জন লোক মারা যায়। 1976 সালে 27শে জুলাই তেংশাং চীনে 7.5 মাত্রার ভূমিকম্পে 2,42,769 জন লোক মারা যায়। এভাবে বিভিন্ন দেশে বিভিন্ন কালে বিভিন্ন ভূমিকম্পে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছিল লাখ লাখ। সুনামি শব্দটি প্রাকৃতিক দুর্যোগ। এটি মূলত জাপানি শব্দ। জাপান ভাষায় এর অর্থ হচ্ছে বন্দরের ঢেউ। সমুদ্র তলদেশে প্রচন্ড মাত্রায় ভূমিকম্প, টেকটনিক প্লেটের আকস্মিক উত্থান পতন, আগ্নেয়গিরির অগ্নি উৎপাত, পারমাণবিক বিস্ফোরণ কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়ন সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। ভূমিকম্পের সৃষ্ট এই ঢেউয়ের নাম হলো সুনামি। পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতে থাকে, তাই একে বলা হয় ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন। সুনামি উপকূলীয় শহর এবং অন্যান্য লোকালয়ে আকস্মিক ব্যাপক বন্যার সৃষ্টি করতে পারে। সুনামির ঢেউ সাধারণত হয় ধারাবাহিক এবং একটি ঢেউ চূড়া থেকে আরেকটি ঢেউয়ের চূড়ার দূরত্ব 100 মাইলের মতো হতে পারে। তাই একটি বড় ঢেউ আঘাত করার মোটামুটি 1 ঘন্টা বা সামান্য বেশি সময় পর দ্বিতীয় আরেকটি ঢেউ ভূভাগে এসে আঘাত করতে পারে। একটি বড় মাপের ভূমিকম্পের পর সুনামি ঘটার আশঙ্কা থাকে। পৃথিবী মহাসাগরগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগর অংশে সুনামির হওয়ার সম্ভাবনা সর্বাধিক। গভীর জলে সুনামি প্রতি ঘন্টায় 500 থেকে 800 মাইল গতির হতে পারে। দেশে দেশে এবং কালে কালে সুনামি। 2004 সালে 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে উপকূলবর্তী 12টিরও বেশি দেশে 2 লক্ষ মানুষ প্রাণ হারায়, কিন্তু বাংলাদেশে এই সুনামির কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সুমাত্রায়। শতাব্দীর ভয়াবহ এই সুনামির ঢেউয়ের গতি ছিল ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার।
2007 সালে সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়া একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়, কিন্তু পরবর্তীতে তা তুলে নেওয়া হয়। 2011 সালে জাপান উত্তর পূর্বাঞ্চলীয় টহুক শহরে স্থানীয় সময় দুপুর 2:40 রিক্টার স্কেল 9 মাত্রার একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল টহুক থেকে 130 কিলোমিটার দূরে। ফলে ওই অঞ্চলে 10 মিটার উচ্চতায় সুনামি আঘাত হানে। সরকারিভাবে 13,333 জনের প্রাণহানির খবর প্রচারিত হয়। অসংখ্য মানুষ আহত হয়, নিখোঁজ হয়। অন্তত 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে প্লান্টটি গরম হয়ে যাওয়ায় বিস্ফোরণ। বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডল পৃথিবীতে যে গ্যাসীয় আবরণ বেষ্টন করে রেখেছে তাকে বলে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের সঙ্গে লেফটে থাকা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির জন্য এবং পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে আবর্তন করছে। বিজ্ঞানীদের ধারণা, ভূ অভ্যন্তরীণ থেকে বের হয়ে আসা গ্যাসীয় বায়ুমণ্ডলীয় গ্যাসের উৎস। বায়ুমণ্ডলের বয়স প্রায় 35 কোটি বছর। বায়ুমণ্ডলের গভীরতা প্রায় 10,000 কিলোমিটার। তবে বায়ুমণ্ডলের প্রায় 97% ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। বায়ুর চাপের কারণে সমুদ্র পৃষ্ঠে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি এবং উপরের দিকে ঘনত্ব খুবই কম। বায়ুমণ্ডলের উপাদান এবং শর্করা যেমন নাইট্রোজেন 78.02%, অক্সিজেন 20.71%, আর্গন 80% বা 80%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, অন্যান্যের মধ্যে আছে 0.02%, জলীয় বাষ্প 0.41%, ধূলিকণা এবং কণিকা আছে 0.01%, মোট 100%। বায়ুমণ্ডল নানা প্রকার গ্যাস এবং বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান হচ্ছে দুইটি, নাইট্রোজেন এবং অক্সিজেন। বায়ুমণ্ডলের আয়তনের দিক থেকে এই দুইটি গ্যাস একত্রে শতকরা প্রায় 99% এবং বাকি শতকরা প্রায় 1% অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প এবং কণিকার জায়গা জুড়ে গঠিত। বায়ুমণ্ডলের স্তর বা অ্যাটমসফিয়ারিক্যাল লেয়ার। বায়ুমণ্ডলের যেসব উপাদানে গঠিত তার প্রকৃতি, বৈশিষ্ট্য, উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে 4টি স্তরে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে ট্রোপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল। তাপমণ্ডলের স্তর হচ্ছে আয়নমণ্ডল, এক্সোমণ্ডল এবং চৌম্বক মণ্ডল। ট্রোপোমণ্ডল হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যেটি ভূপৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকে বলে ট্রোপোমণ্ডল। মেঘ, বৃষ্টি, বজ্রপাত, বায়ু প্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা এসব স্তরের সৃষ্টি হয়। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ায় বেশিরভাগ বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে। বায়ুমণ্ডলের প্রতি কিলোমিটার উচ্চতায় বৃদ্ধির ফলে বায়ুর তাপমাত্রা গড়ে হ্রাস পায় 4.6 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের গভীরতা মেরু এলাকায় 8 কিলোমিটার এবং নিরক্ষীয় এলাকায় 16 থেকে 19 কিলোমিটার। ট্রোপোবিরতি বা ট্রোপোফলস। ট্রোপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রোপোবিরতি। ট্রোপোমণ্ডলের সীমানার উপরের দিকে হঠাৎ করে শেষ না হয়ে ধীরে ধীরে এর গুণ পরিবর্তিত হয়ে পরবর্তী স্তর স্ট্র্যাটোমণ্ডলের গুণাবলীর সঙ্গে মিশে গেছে। এই স্তরের গভীরতা প্রায় 1.6 কিলোমিটার। ট্রোপোফলস কথাটি আবিষ্কার করেন বা আবিষ্কারক স্যার নেপিয়ার শ। স্ট্র্যাটোমণ্ডল হলো ভূমণ্ডলের দ্বিতীয় স্তর, যা উপরের দিকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের অন্যতম বৈশিষ্ট্য হলো স্তরে প্রথমে তাপমাত্রার 80 ডিগ্রি সেলসিয়াস স্থির থাকে এবং পরে তা বেড়ে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। ট্রোপোবিরতি এবং স্ট্র্যাটোমণ্ডলের মাঝামাঝি উচ্চতায় ওজোন বা O3 গ্যাসের একটি স্তর থাকে, একে ওজোনস্ফিয়ার বলে। স্ট্র্যাটোমণ্ডলে অবস্থিত ওজোনস্ফিয়ার সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে জীবজগতের রক্ষা করে। এই স্তরের উপরে অবস্থান করে স্ট্র্যাটোবিরতি। স্ট্র্যাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতি অবস্থাকে স্ট্র্যাটোবিরতি বলে। মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোবিরতির উপরে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে মেসোমণ্ডল বলে। এই স্তরে তাপমাত্রা দ্রুত হ্রাস পায়, এই স্তরকে মেসোবিরতি বলে। তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। মেসোমণ্ডলের উপরের স্তরকে তাপমণ্ডল বলে। এই স্তরের উপরের সীমা অনির্ধারিত। তাপমণ্ডল মেসোমণ্ডল থেকে উপরের দিকে যথাক্রমে আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার নামক 3টি স্তরে বিভক্ত। আয়নোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের 100 কিলোমিটার থেকে 300 কিলোমিটার উচ্চতার। অক্সিজেন ও নাইট্রোজেন পরমাণু অত্যন্ত ক্ষুদ্র তরঙ্গ মাপের সৌর শক্তি শোষণ করে উষ্ণতা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এই স্তরে অক্সিজেনের অণুগুলো ভেঙে বিদ্যুৎযুক্ত কণায় পরিণত হয়। বিদ্যুৎযুক্ত কণাকে আয়ন বলে। থার্মোস্ফিয়ারের এই আয়নিক অংশ আয়নোস্ফিয়ার নামে পরিচিত।
আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আয়নোস্ফিয়ার মূলত মেসোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ থেকে থার্মোস্ফিয়ারের নিম্নাংশ পর্যন্ত বিস্তৃত। আয়নোস্ফিয়ারে পৃথিবীর চৌম্বক আকর্ষণের টানে এসব বিদ্যুৎ যুক্ত কণা জড়ো হয়ে উভয় গোলার্ধে মেরু আলো সৃষ্টি করে। উত্তর গোলার্ধে মেরু আলো মেরু বোরিয়ালিস এবং দক্ষিণ গোলার্ধের মেরু আলো মেরু অস্ট্রালিস নামে পরিচিত। উত্তর গোলার্ধে মেরু আলোর প্রভাবে রাতের আকাশে আলোক বর্ণালী বা আলোক প্রভাব দেখা যায়। এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ারের উপরের অংশ এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের প্রধানত অক্সিজেন, হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত। এটি প্রায় 9,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর স্তরে অণুর ঘনত্ব এত কম যে অণুগুলো পারস্পরিক সংঘর্ষের সম্ভাবনা থাকে না। এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের বহিঃসীমানা নির্ধারণ করে। ম্যাগনেটোস্ফিয়ার ধারণা করা হয়। ম্যাগনেটোস্ফিয়ার আরও অনেকটা বাইরের দিকে বিস্তৃত এবং বাইরের সীমানা চৌম্বকীয় বিরতি নামে পরিচিত। ম্যাগনেটোস্ফিয়ার পৃথিবীর পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উপকার সাধন করে থাকে। এটি পৃথিবীর আবহাওয়া মণ্ডলকে সূর্য থেকে আসা অত্যন্ত শক্তিশালী বিদ্যুতায়িত বিকিরণ থেকে রক্ষা করে। এই বিদ্যুতায়িত বিকিরণ সৌর ঝড় হিসেবে ম্যাগনেটোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়ে বহির্ভাগ দিয়ে পৃথিবীতে ছড়িয়ে যায়। ম্যাগনেটোস্ফিয়ার না থাকলে সূর্যের এই বিদ্যুতায়িত বিকিরণে পৃথিবীর সব জীবজগৎ ধ্বংস হয়ে যেত। বায়ুর তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। ভূমণ্ডলের মোট শক্তির 99.97% আসে সূর্য থেকে। সূর্য থেকে আসা শক্তি বায়ুমণ্ডলে তাপীয় শক্তি বা গতি শক্তির আকার ধারণ করে। বায়ুর চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার। যে কোনো পদার্থের মতো বায়ুর নিজস্ব ওজন আছে। বায়ুর এই ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাকে বায়ুর চাপ বলে। 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি উচ্চতায় 76 সেন্টিমিটার বিশুদ্ধ পারদস্তরের চাপকে আদর্শ বা স্বাভাবিক এক বায়ুমণ্ডলীয় চাপ বলে। এই চাপকে এক বার বলে। সমুদ্রপৃষ্ঠ বায়ু স্বাভাবিক চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 14.72 পাউন্ড অথবা প্রতি বর্গ সেন্টিমিটারে 1 কেজি অথবা প্রতি বর্গ সেন্টিমিটারে 10.13 নিউটন। স্বাভাবিক চাপ বায়ুর চাপ 34 ফুট পর্যন্ত পানিকে ধরে রাখতে পারে। অর্থাৎ স্বাভাবিক বায়ুর চাপ 34 ফুট পর্যন্ত পানিকে ধরে রাখতে পারে। সাধারণত পাম্প বায়ুর চাপ ব্যবহার করে পানিকে উপরে তুলে, তাই সাধারণ পাম্পের পানিতে 34 ফুটের উচ্চতায় ওঠানো যায় না। বায়ুর চাপ নিম্নলিখিত নিয়ামকের উপর নির্ভরশীল, যেমন উচ্চতা। সমুদ্রপৃষ্ঠে চাপ সর্বাধিক। সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত বায়ুর চাপ কমতে থাকে। উষ্ণতা। তাপে বায়ু প্রসারিত এবং হালকা হয়, ফলে বায়ুর চাপ কমে। তাপ হ্রাস পেলে বায়ুর চাপ বাড়ে। জলীয় বাষ্প। জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা, তাই বায়ু আর্দ্র হলে বায়ুর চাপ কম হয়। পক্ষান্তরে বায়ু শুষ্ক থাকলে বায়ুর চাপ বেশি হয়। বায়ু প্রবাহ। বিশিষ্ট বায়ু প্রবাহ প্যারেলাল সূত্র অনুযায়ী সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। নিয়ত বায়ু। যে বায়ু পৃথিবীর বিভিন্ন চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত করে সারা বছর একই দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু 3 প্রকার: আয়ন বায়ু বা বাণিজ্যিক বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। বেরোমিটার বায়ুমণ্ডলের চাপ পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হলো বেরোমিটার। 1643 সালে ইতালীয় পদার্থ বিজ্ঞানী ইভান জেলিস্তা টার্সেলি বেরোমিটার আবিষ্কার করেন। বেরোমিটার বিভিন্ন ধরনের হতে পারে। কোনটিতে তরল ব্যবহার করা হয়, যেমন পারদ বেরোমিটার, পানি বেরোমিটার। টার্সেলি যে যন্ত্রটি উদ্ভাবন করেছিলেন সেটি একটি তরল পারদ বেরোমিটার। আবার কোনটি তরলহীন, যেমন অনেরয়েড বেরোমিটার। বায়ুর চাপ বাড়লে পারদ স্তরের উচ্চতা বাড়ে, চাপ কমলে উচ্চতা কমে। বায়ুর চাপ ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে এবং সুতরাং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বায়ুর চাপ হঠাৎ কমে গেলে বুঝতে হবে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। চারিদিকে বায়ু দ্রুত গতিতে ওই অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে, যা ঝড় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। বায়ুর চাপ ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে বাতাসে বায়ুর পরিমাণ কমছে, অর্থাৎ আবহাওয়া উন্নত হচ্ছে। এভাবে বায়ুর চাপ থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় শব্দটির প্রতিশব্দ সাইক্লোন বা গ্রিস শব্দ কাইক্লোস থেকে এসেছে। এর অর্থ কুণ্ডলী পাকানো সাপ। ব্রিটিশ ভারতীয় বিজ্ঞানী ও আবহাওয়াবিদ হেনরি ফিডিংটন 1848 সালে প্রকাশিত তার বিখ্যাত সমুদ্র দুর্যোগ বিষয়ক গ্রন্থ দ্য সেইলহন বুক ফর দ্য ল অফ দ্য স্টর্মস এই প্রথমবারের মতো সাইক্লোন শব্দটি ব্যবহার করেন।
ঘূর্ণিঝড় হলো গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বা বায়ুমণ্ডলীয় একটি উত্তাল অবস্থা যা বাতাসে প্রচণ্ড ঘূর্ণমান গতির ফলে সংঘটিত হয়। পৃথিবীর 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল হিসেবে পরিচিত। দক্ষিণ আটলান্টিক এবং দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগর ব্যতীত পৃথিবীর বাকি গ্রীষ্মমণ্ডলীয় সাগরাঞ্চল যে মারাত্মক বায়ুমণ্ডলীয় দুর্যোগ জন্ম দিচ্ছে তা সাধারণভাবে ঘূর্ণিঝড় হিসেবে পরিচিত। প্রতি বছর পৃথিবী জুড়ে গড়ে 80টি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সংঘটিত হয়। একটি অঞ্চলে নিম্নচাপের ফলে একটি জলভূমিকে ঘূর্ণায়মান প্রচণ্ড বায়ু প্রবাহ থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়। উত্তর গোলার্ধে এই বায়ু ঘড়ির কাঁটার বিপরীতমুখী অর্থাৎ উত্তরাভিমুখী এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণাভিমুখী প্রবাহিত হয়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সংঘটিত বায়ু ঝড়কে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এবং এই অঞ্চলের বাইরে ঘূর্ণিঝড়কে বলা হয় গ্রীষ্মমণ্ডলীয় বহির্ভূত ঘূর্ণিঝড়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সাইক্লোনের বিভিন্ন নামে পরিচিত, যেমন বাংলাদেশ ও ভারতীয় অঞ্চলে সাইক্লোন বলা হয়। জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাইফুন, যার বাংলা নাম তুফান। ফিলিপাইনে বলা হয় বগিও বা বগিউড। অস্ট্রেলিয়ায় বলা হয় ইউলি। আমেরিকা ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে বলা হয় হারিকেন। ক্যারিবিয়ান অঞ্চলে বলা হয় জোয়ান। পাশ্চাত্য হারিকেনকে মানুষের নামেও চিহ্নিত করা হয়, যেমন মিসেল, অ্যান্ড্রো, ক্যারল, ডরোথি এবং ইভ। ঘূর্ণিঝড় প্রায় প্রতি বছর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র গতি বাতাস সহ আঘাত হানে। মাঝে মাঝে এই সময় বাতাসের গতিবেগ 250 কিলোমিটার/ঘন্টা অথবা তার উপরে পৌঁছায় এবং সমুদ্রে 3 থেকে 10 মিটার উঁচুতে সৃষ্টি করে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মূলত দুইটি মৌসুমে হয়ে থাকে, এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর। অর্থাৎ বর্ষা মৌসুমের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়গুলো দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হয়ে তার কিছু অংশ উপসাগরে প্রবেশ করে। বাংলাদেশের চঙ্গাকৃতির উপকূলীয় অঞ্চলটি বঙ্গোপসাগরে প্রায় ঘূর্ণিঝড় সৃষ্টির ভূগত কারণ হিসেবে চিহ্নিত হয়। উপকূলীয় অঞ্চলগুলোর লক্ষাধিক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাগ। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের তীব্রতা অনুসারে এর শ্রেণী বিভাগ করা হয়। এক্ষেত্রে নিম্নলিখিত বৈশিষ্ট্য নামকরণ করা হয়, যেমন নিম্নচাপ, যেখানে বাতাসের গতিবেগ 62 কিলোমিটার/আওয়ার। ঘূর্ণিবাতা বিশিষ্ট ঝড়, যেটি 63 থেকে 87 কিলোমিটার/আওয়ার গতিবেগ বাতাস। তীব্র ঘূর্ণিবাতা বিশিষ্ট ঝড়, যেটি 88 থেকে 118 কিলোমিটার/আওয়ার গতিবেগ বাতাস। হারিকেনের তীব্রতা সহ ঘূর্ণিবাতা বিশিষ্ট ঝড় হচ্ছে 118 কিলোমিটার/আওয়ার বাতাসের গতিবেগ। ঘূর্ণিঝড়ের উৎপত্তি। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকা প্রয়োজন। অধিকাংশ ঘূর্ণিঝড়ের উৎপত্তি ঘটে আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি অঞ্চলে। সাধারণত 5 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলোর উৎপত্তি হয়। ধারণা করা হয় ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে আন্তঃক্রান্তীয় মিলন বলের কিছু ভূমিকা রয়েছে। বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের মধ্যে ঘূর্ণিঝড় হলো সবচেয়ে মারাত্মক। একটি ঘূর্ণিঝড়ের ব্যাস 300 থেকে 600 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়ে সবসময় বাতাসের গতিবেগ থাকে ঘন্টায় 118 কিলোমিটার বেশি এবং তা শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয়। নিম্নচাপ কেন্দ্রে বায়ু চাপ থাকে 50 থেকে 30 হেক্সাপাস্কেল এবং প্রান্তদেশের পরিমাণ আরও বেশি হয়। ঘূর্ণিঝড়ের চোখ। ঘূর্ণিঝড়ের সবচেয়ে বিস্ময়কর গাঠনিক চিত্র হলো এর চোখ। উপগ্রহ চিত্রগুলোর এই চোখের গঠন বা আকৃতি আরও স্পষ্ট বোঝা যায়। ঘূর্ণিঝড়ের চোখের মতো একটি ক্ষুদ্র অংশ এবং প্রায় বৃত্তাকার বা কখনো একটি চ্যাপ্টা হয়। এই অঞ্চলের ব্যাস প্রায় 8 থেকে 10 বা 15 কিলোমিটার। চোখের বায়ুচাপ থাকে সর্বনিম্ন এবং তাপমাত্রা থাকে সর্বোচ্চ। ঘূর্ণিঝড়ের চোখ যত উষ্ণ থাকে ঝড় তত বেশি শক্তিশালী হয়। ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্রীয় অঞ্চলটি সাধারণত বৃত্তাকার এবং প্রায় বৃত্তাকার এবং এর ব্যাস 100 থেকে 800 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ঘূর্ণিঝড়গুলো প্রায় কেন্দ্রের সঙ্গে সঙ্গে একটি লম্বা লেজের মতো অঞ্চল নিয়ে আবর্তিত হয় এবং এই প্রলম্বিত অংশে একাধিক বলয় থাকে। সমগ্র বিষয়টি একটি সর্পিলাকার কাঠামোর তৈরি করে, যা অনেকটা উল্টো কমা বা উদ্ধার চিহ্নের মতো। ভূপৃষ্ঠে আঘাত হানার পর জলীয় বাষ্প সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় ঘূর্ণিঝড় ক্রমশ দুর্বল হয়ে এই অঞ্চল বা এই জীবনচক্রের সমাপ্তি ঘটে। ঘূর্ণিঝড়ের গতিপথ। ঘূর্ণিঝড়ের গতিপথ। প্রাথমিক পর্যায়ে ঘূর্ণিঝড় ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার হারে উৎপত্তি স্থল থেকে অগ্রসর হতে পারে। চূড়ান্ত পর্যায়ের গতিবেগ 20 থেকে 30 কিলোমিটার, এমনকি ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের সাধারণ প্রান্তে 40 উত্তর পশ্চিমমুখী এবং পরবর্তী পর্যায়ে পূর্ব দিকে বেঁকে অগ্রসর হওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়। তবে সংঘটিত বিভিন্ন ঘূর্ণিঝড়ের গতিপথ বিচারে উল্লিখিত প্রবণতা সবসময় প্রকাশ করে না। জলোচ্ছ্বাস।
জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস হলো ঘূর্ণিঝড়ের অনুষঙ্গ হলো ভারী বর্ষণ এবং সমুদ্রের জলরাশির স্ফীতি, যাকে বলা হয় জলোচ্ছ্বাস। যদি সমুদ্রের জোয়ারকালীন এমন ঘটে তবে তুলনামূলকভাবে জলোচ্ছ্বাস আরও জোরদার হয় এবং তা 12 কিলোমিটার পর্যন্ত উঁচু হতে পারে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের ক্ষেত্রে প্রায় ধারণা করা হয় ঘূর্ণিঝড়টি উচ্চ বায়ুমণ্ডলীয় প্রবাহের দিককে অনুসরণ করে থাকে। ঘূর্ণিঝড়ের প্রভাব। একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় প্রভাবিত হওয়ার সময় যেসব এলাকার উপর দিয়ে উপকূল অতিক্রম করে সেসব এলাকায় 3 ধরনের প্রভাব বিস্তার করে। এই 3 ধরনের প্রভাব হচ্ছে প্রবল বাতাস, বন্যা এবং জলোচ্ছ্বাস। স্পারশো বা স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন গত 100 বছরের বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর জলবায়ুগত দিক পর্যালোচনা করে ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে পূর্বাভাসের জন্য নামে একটি মডেল প্রতিষ্ঠা করেছে। এই মডেল ব্যবহার করে ভূপৃষ্ঠে আঘাত হানা 24 ঘন্টার আগে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। টর্নেডো বা কালবৈশাখী। টর্নেডো বা কালবৈশাখী এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশে টর্নেডো আঘাত হানে। টর্নেডোর সবচেয়ে ক্ষতিকর দিক হলো এটি হঠাৎ করে অল্প সময়ের জন্য প্রচণ্ড ধ্বংসযজ্ঞ সাধন করে। টর্নেডো শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ টর্নাডা থেকে, যার অর্থ হলো ঠান্ডার স্টর্ম বা বজ্রঝড়। টর্নেডোর ক্ষেত্রে বাতাসের গতিবেগ সাইক্লোনের চেয়ে বেশি এবং তা ঘন্টায় 480 থেকে 800 কিলোমিটার। টর্নেডোর বিস্তার মাত্র কয়েক মিটার এবং দৈর্ঘ্য 5 থেকে 30 কিলোমিটার। সাইক্লোনের সঙ্গে টর্নেডোর মূল পার্থক্য হলো সাইক্লোন সৃষ্টি হয় সাগরে এবং উপকূলীয় এলাকায় আঘাত হানে, আর টর্নেডো যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। সাইক্লোনের মতো টর্নেডোর জন্য লঘু বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রধান কারণ এর ফলে উষ্ণ বাতাস উপরে উঠে যায় এবং ওই শূন্য জায়গা পূরণের জন্য শীতল বাতাস প্রচণ্ড বেগে এই শূন্য জায়গার দিকে ধাবিত হয় বলেই টর্নেডো সৃষ্টি হয়। বাংলাদেশে সাধারণত বৈশাখ বা এপ্রিল মে মাসে কালবৈশাখী হয়ে থাকে। বাংলাদেশে 1975 সালের পর থেকে ছোট বড় 108টি টর্নেডো হয়েছে। 1969 সালে এপ্রিল মাসে ঢাকা জেলার ডেমরায় 644 কিলোমিটার গতিসম্পন্ন স্মরণকালের ভয়াবহ টর্নেডো আঘাত। ভারী মণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। ভারী মণ্ডল পৃথিবীর পৃষ্ঠের শতকরা প্রায় 71 ভাগ পানিরাশি এবং 29 ভাগ স্থলভাগের অন্তর্গত। তাই পৃথিবীকে মহাকাশ থেকে দেখলে পানি গ্রহ বা জল গ্রহ মনে হয়। এই বিশাল পানিরাশির 96.5 ভাগ সাগর মহাসাগর এবং 3.5 ভাগ হিমবাহের পানি, ভূগর্ভস্থ পানি 2.05 ভাগ এবং নদী ও বিভিন্ন জলাশয়ের পানি। বৃষ্টির পানি মৃদু প্রাণীর সবচেয়ে বড় উৎস। মহাসাগর, সাগর এবং উপসাগর। মহাসাগর ভারীমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে বা ওসান বলা হয়। পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, সেগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর, যার আয়তন 16 কোটি 60 লক্ষ, গভীরতা 8270 এবং এটির অবস্থান আমেরিকা এবং এশিয়া মহাদেশের মধ্যবর্তী। আটলান্টিক মহাসাগর, যেটি 8 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার, যার গভীরতা 3932 মিটার, এটি আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশে অবস্থিত। ভারত মহাসাগর, যেটির আয়তন 7 কোটি 36 লক্ষ, গভীরতা 3962 মিটার, এটার অবস্থান আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া। উত্তর মহাসাগর, যেটির আয়তন 1 কোটি 50 লক্ষ 824 মিটার গভীর এবং এটির অবস্থান পৃথিবীর উত্তর গোলার্ধে। দক্ষিণ মহাসাগর, যেটির আয়তন 1 কোটি 47 লক্ষ বর্গ মাইল, গভীরতা 149 মিটার, এটি অ্যান্টার্কটিকা ও 600 দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী। এর মধ্যে প্রশান্ত মহাসাগর বৃহত্তম ও গভীরতম সাগর। মহাসাগরের চেয়ে স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে, যেমন ভূমধ্যসাগর, লোহিত সাগর, ক্যারিবিয়ান সাগর, জাপান সাগর ইত্যাদি। উপসাগর 3 দিকে জলবেষ্টিত বা জলভাগ দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জল, তাকেই উপসাগর বলে, যেমন বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, মেক্সিকো উপসাগর ইত্যাদি। হ্রদ 4 দিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত জলরাশিকে হ্রদ বলে, যেমন বৈকাল হ্রদ, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা সীমান্তে অবস্থিত সুপেরিয়র হ্রদ ও আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ। সমুদ্রের তলদেশের ভূমির রূপ। সমুদ্রের তলদেশের ভূমিরূপকে 5টি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল সেলস। পৃথিবীর মহাদেশগুলোর চারিদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে। এরূপ সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশে নিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে।
মহীশূপান সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা 200 মিটার। এটি 0.1 ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। মহীশূপানের গড় প্রশস্ততা 70 কিলোমিটার। 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীশূপানের সীমা হবে ভিত্তিরেখা থেকে 350 নটিক্যাল মাইল। মহীশূপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে। মহীশূপানের বিস্তৃতি সর্বত্র সমান নয়। উপকূল ভাগে বন্ধুতার উপর এর বিস্তৃতি নির্ভর করে। উপকূল যদি বিস্তৃত সমভূমি হয় তবে মহীশূপান অধিক প্রশস্ত হয়। মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীশূপান সংকীর্ণ হয়। ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহীশূপান খুবই প্রশস্ত। তবে ইউরোপের উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীশূপান অবস্থিত। মহীশূপানের দ্বিতীয় বৃহত্তম উত্তর অংশ বা উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দেখতে পাওয়া যায়। অথচ এর পশ্চিমে উপকূল বরাবর উত্তর দক্ষিণ ভঙ্গিল রক্ষী পর্বত অবস্থান করায় সেখানে মহীশূপান খুবই সংকীর্ণ। আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থানকে মালভূমি বলে। এর পূর্ব ও পশ্চিম উপকূলে মহীশূপান খুবই সরু। স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ায় অথবা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা তারতম্য হওয়ার কারণে মহীশূপান সৃষ্টি হয়। তাছাড়া সমুদ্র তটে সমুদ্র তরঙ্গ ও ক্ষয়ক্রিয়ার দ্বারা মহীশূপান গঠনের সহায়তা করে থাকে। মহিডাল বা কন্টিনেন্টাল স্লোভ। মহীশূপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীরে তলদেশের সঙ্গে মিশে যায়। এই ঢালু অংশকে মহিডাল বলে। সমুদ্রের এর গভীরতা 200 থেকে 300 মিটার। এটি অধিক খাড়া হওয়ার জন্য খুবই প্রশস্ত নয়। এটি গড়ে প্রায় 16 থেকে 32 কিলোমিটার প্রশস্ত। মহিডালের উপরিভাগ সমান নয়। অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্দর প্রকৃতির। এর ঢাল মৃদু হলে জীবজন্তুর দেহাবশেষ ফলি প্রভৃতির অবক্ষেপণ দেখা যায়। 3 নম্বর, গভীর সমুদ্রের সমভূমি বা ডিপ সি প্লেইন। মহিডাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি রয়েছে বা অবস্থিত তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে। এর গভীরতা 3000 থেকে 5000 মিটার। 4 নম্বর, নিমজ্জিত শৈলর শিরা বা ওসানিক রেইজ। সমুদ্র গর্ভে অবস্থিত আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে শৈলশিরা গঠন করে। 5 নম্বর, গভীর সমুদ্রখাত বা ওসানিক ট্রান্স। গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের কোথাও কোথাও গভীর খাত থাকে। এদের গভীর সমুদ্র খাত বলে। মারিয়ানা খাত গভীর সমুদ্র খাতের উদাহরণ। বঙ্গোপসাগরের তলদেশের মরুভূমি। বঙ্গোপসাগরের ভূ-প্রকৃতির বৈচিত্র্যময়। এর তলদেশের প্রকৃতি ফানেল বা ইউ আকৃতির। বঙ্গোপসাগরের ভূ আকৃতির বৈশিষ্ট্যের মধ্যে নৈশ-পূর্ব শৈলশিরা, বেঙ্গল ফেন, নিকোবর ফেন, সোয়ার্স অফ নো গ্রাউন্ড, বার্মা ট্রেন্স। সমুদ্র স্রোত বা ওশান কারেন্ট। সমুদ্র স্রোতের প্রধান কারণ বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সঙ্গে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণের জন্য পানিতে ঘূর্ণন তৈরি হয়। সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে। একে সমুদ্র স্রোত বলে। সমুদ্র স্রোতকে উষ্ণতা তারতম্যের অনুসারে 2 ভাগে ভাগ করা যায়: উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। ওয়ার্ম কারেন্ট বা উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ায় জলরাশি হালকা হয় এবং হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল রূপে অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে উষ্ণ স্রোত বলে। মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। শীতল স্রোত বা কোল্ড কারেন্ট। মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে আন্তঃপ্রবাহ রূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে শীতল স্রোত বলে। শীতল স্রোত বা সমুদ্র স্রোতের কারণ। 1 নম্বর, নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। এইসব বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের দিক ও গতি নিয়ন্ত্রণ করে। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু প্রবাহ অনুযায়ী প্রধান সমুদ্র স্রোতগুলোর সৃষ্টি হয়। আয়ন বায়ু প্রবাহিত এলাকার সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্র স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর আহ্নিক গতির ফলে ফেরারের সূত্র অনুযায়ী বায়ু প্রবাহের মধ্যে সমুদ্র জল ও উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এর ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 3 নম্বর, সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্য। সমুদ্র জলের তাপমাত্রা পার্থক্যের মধ্যে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণমণ্ডলের সমুদ্রের জল বেশি উষ্ণ বলে তা জলের উপরের অংশ দিয়ে পৃষ্ঠ প্রবাহ বা বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী জলরাশি জলের নিজ অংশ দিয়ে আন্তঃপ্রবাহ বা আন্তঃস্রোত রূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। এভাবে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 4 নম্বর, মেরু অঞ্চলের সমুদ্রে বরফ গলন। মেরু অঞ্চলের সমুদ্রে বরফ কিছু পরিমাণ গলে গেলে জলরাশি স্ফীত ও সমুদ্র জলের লবণাক্ততার পরিমাণ হ্রাস পায়। এর ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 5 নম্বর, সমুদ্রের গভীরতার তারতম্য। সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারে তাপমাত্রার পার্থক্য হয়। অগভীর সমুদ্রের জল দ্রুত উত্তপ্ত হয়ে উপরে ওঠে, তখন গভীরতার অংশের শীতল জলরাশি নিচে নেমে আসে। এজন্যই ঊর্ধ্বগামী ও নিম্নগামী সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্রের পৃষ্ঠে গতি সবচেয়ে বেশি। সমুদ্রের 100 মিটার নিচ থেকে গতি কমতে থাকে।
সমুদ্র জলের লবণাক্ততার পার্থক্য। 6 নম্বর, সমুদ্র জলে লবণের পরিমাণ সর্বত্র সমান নয়। অধিক লবণাক্ত জল বেশি ভারী বলে তার ঘনত্ব বেশি। বেশি ঘনত্বের জল কম ঘনত্বের দিকে প্রবাহিত হয় ও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। 7 নম্বর, ভূখণ্ডের অবস্থান। সমুদ্র স্রোতের প্রবাহ পথে কোনো মহাদেশ, দ্বীপ প্রভৃতি ভূখণ্ড অবস্থান করলে সমুদ্র স্রোত তাতে বাধা পেয়ে দিক ও গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। অনেক সময় এর প্রভাবে সমুদ্র স্রোত একাধিক শাখায় বিভক্ত হয়। জোয়ার ভাটা বা হাই টাইড অ্যান্ড লো টাইড। জোয়ার ভাটা সমুদ্র ও উপকূলীয়বর্তী নদীর জলরাশি প্রতিদিনই কোনো একটি সময়ে ধীরে ধীরে ফুলে উঠেছে এবং কিছুক্ষণ পর আবার তা ধীরে ধীরে নেমে যাচ্ছে। জলরাশির এইরকম নিয়মিত স্ফীত বা ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও ভাটা হয়। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুইটি জোয়ার বা পরস্পর দুইটি ভাটার মধ্যে ব্যবধান হলো 12 ঘন্টা। জোয়ার ভাটার প্রধান কারণ চাঁদের আকর্ষণ। প্রধানত দুইটি কারণে জোয়ার ভাটা হয়। প্রথমত চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাব। মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশের বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি একটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে। তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর উপর সূর্যের চেয়ে চাঁদের আকর্ষণ বল বেশি হয়, কারণ সূর্য চন্দ্রের চেয়ে 2,60,00,000 গুণ বড় হলেও পৃথিবী সূর্য থেকে গড়ে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব মাত্র 38.4 লক্ষ কিলোমিটার। এই কারণে পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ শক্তি চন্দ্রের চেয়ে কম। ফলে জোয়ার ভাটার ব্যাপারে সূর্যের চেয়ে চন্দ্রের প্রভাব বেশি। হিসাব করে দেখা গেছে জোয়ার উৎপাদনে সূর্যের ক্ষমতা চন্দ্রের 9/4 চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থিত হলে চাঁদ ও সূর্য উভয়ে আকর্ষণে জোয়ার অত্যন্ত প্রবল হয়। 2 নম্বর, পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক গতি। পৃথিবীর নিজ অক্ষরেখার চারিদিকে অনবরত আবর্তন করে বলে কেন্দ্রাতিক গতি বা বিকর্ষণ শক্তি সৃষ্টি হয়। এই কেন্দ্রাতিক গতির প্রভাবে পৃথিবীর প্রতিটি অণু মহাকর্ষ শক্তির বিপরীত দিকে বিকর্ষিত হয় বা ছিটকে যায়। তাই পৃথিবীর কেন্দ্রাতিক গতির প্রভাবে সেখানে মহাশক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয়। তার বিপরীত দিকে সমুদ্রের জল বিক্ষিপ্ত হলেও জোয়ারের সৃষ্টি হয়। জোয়ারের প্রকারভেদ। জোয়ারকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে রয়েছে মুখ্য জোয়ার, গণ জোয়ার, ভরা কাঁঠাল ও মরা কাঁঠাল। মুখ্য জোয়ার বলা হয় চন্দ্র পৃথিবীর চারিদিকে আবর্তনকালে পৃথিবীর যে অংশ চন্দ্রের নিকটবর্তী হয় সেখানে চন্দ্রের আকর্ষণ সবচেয়ে বেশি হয়। এই আকর্ষণে চারিদিক থেকে পানি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয়। এরূপ সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে। গণজোয়ার হলো গণজোয়ার চন্দ্র পৃথিবীর যেই পাশে আকর্ষণ করে তার বিপরীত দিকে জলরাশির উপর মহাকর্ষণ শক্তির প্রভাবে কমে যায় এবং কেন্দ্রাতিক শক্তি সৃষ্টি হয়। এতে চারিদিক থেকে পানি ওই স্থানে এসে জোয়ারের সৃষ্টি হয়। এভাবে চন্দ্রের বিপরীতে দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে। তেজ কাঁঠাল বা ভরা কঁঠাল। তেজ কাঁঠাল অমাবস্যা চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে একই সরলরেখায় থাকে বলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ একই দিক থেকে একই সঙ্গে কার্যকর হয়। উভয় মিলিত প্রবল বেগে কাজ করে। তাই ওই দিন চন্দ্র ও সূর্যের দিকে পূর্ণিমার দিনের চেয়েও পানি বেশি ফুলে উঠেছে, অর্থাৎ প্রচন্ড জোয়ার হয়। এই জোয়ারকেই তেজ কাঁঠাল বলে। আবার পূর্ণিমা তিথিতে পৃথিবীর একদিকে চন্দ্র ও অপরদিকে সূর্য সরলরেখায় থাকে। চন্দ্রের আকর্ষণে সেখানে মুখ্য জোয়ার হয়, সূর্যের আকর্ষণে সেখানে গৌণ জোয়ার হয়। আবার চন্দ্রের বিপরীত দিকে যেখানে গৌণ জোয়ার হয় সেখানেই সূর্যের মুখ্য জোয়ার হয়। এজন্য পূর্ণিমায় ওই দুই স্থানে প্রবল জোয়ার হয়। একেই তেজ কাঁঠাল বলে। মরা কাঁঠাল হলো চন্দ্র ও সূর্য পৃথিবীর সঙ্গে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করছে, তাই চন্দ্রের আকর্ষণ যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়। চন্দ্র পৃথিবীর কাছে থাকায় তার কার্যকরী শক্তি সূর্যের চেয়ে বেশি, কিন্তু চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয় সূর্যের আকর্ষণে তা বেশি স্ফীত হতে পারে না। ফলে মরা কাঁঠাল হয়। অষ্টমী তিথিতে মরা কাঁঠাল হয়। 1 মাসে 2 বার তেজ কাঁঠাল এবং 2 বার মরা কাঁঠাল হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড। প্রাথমিক প্রতিবিধান হলো চিকিৎসাশাস্ত্রের অন্তর্গত প্রাথমিক বিভাগ। এই বিদ্যায় অভিজ্ঞ একজন প্রতিবিধানকারী কেউ দুর্ঘটনা বা অসুস্থ হলে তাকে সঠিক পদ্ধতিতে ও যত্ন সহকারে প্রাথমিক প্রতিবিধান দিতে পারেন। পুরো চিকিৎসা করা প্রতিবিধানের উদ্দেশ্য নয়, কারণ প্রতিবিধানকারী চিকিৎসক নন। প্রতিবিধানকারী ডাক্তার আসার আগ পর্যন্ত বা হাসপাতালে স্থানান্তরের আগ পর্যন্ত রোগীর অবস্থা যেন আরো খারাপ না হয় সেদিকে লক্ষ্য রেখে জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। প্রাথমিক চিকিৎসার নীতিমালা বা রুলস অফ ফার্স্ট এইড। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যে কেউ প্রাথমিক চিকিৎসা দিতে পারে, যার মাধ্যমে আহত ব্যক্তির সাময়িক স্বস্তি আসতে পারে। এর
মাঝে স্বাস্থ্যসম্মত কিছু সাধারণ জ্ঞান বিদ্যমান রয়েছে। তাই প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কিছু নীতিমালা অনুসরণ করা যেতে পারে, যেমন প্রাথমিক আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ স্থানে নিতে হবে, দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আক্রান্ত ব্যক্তিকে মানসিকভাবে অভয় দিতে হবে, দুর্ঘটনা ধরন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিতে হবে, তিরস্কারমূলক কোনো কিছু বলা যাবে না, তাড়াহুড়া না করে প্রজ্ঞার পরিচয় দিতে হবে, আক্রান্ত ব্যক্তির লজ্জাস্থান ঢেকে দিতে হবে, লজ্জা নিয়ন্ত্রণ করে চিকিৎসা দিতে হবে, অসম্মানজনক কোনো কিছু বলা যাবে না, দ্রুত শ্বাস প্রশ্বাস গ্রহণের ব্যবস্থা করতে হবে, সার্বিক মধ্যবোধ প্রদর্শনের ব্যবস্থা করতে হবে, অত্যন্ত দূরদৃষ্টির পরিচয় দিতে হবে, জটিলতার অতি দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছাতে হবে। আমাদের জীবনে চলার পথে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে। এই অঘটনের সময় নিজেকে আবেগতাড়িত করা যাবে না, বরং নিজেকে ঠিক ও স্বাভাবিক রেখে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পরিবেশ তৈরি করতে হবে। তাই বলা যায় যে কোনো দুর্ঘটনার পরপরই আমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনার তালিকা বা অ্যাক্সিডেন্ট। মানব জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বিভিন্নভাবে ঘটতে পারে। মানব জীবনে ঘটে যাওয়া অস্বাভাবিক এবং পরিলক্ষিত বিভিন্ন দুর্ঘটনা যেমন তড়িতাহত বা ইলেকট্রিক শক, চাপা লাগা বা ওয়েট প্রেশার, শ্বাস বন্ধ হওয়া বা হিন অ্যাটাক, বিষক্রিয়া বা ফ্র্যাকচার, পুড়ে যাওয়া বা বার্ন্ট, অ্যাসিডে পোড়া বা অ্যাসিডিং, পানিতে ডুবা বা ড্রাউন্ড, রক্তপাত বা ব্লিডিং, সাপের দংশন বা স্নেকিং, শ্বাসকষ্ট বা ক্রস। চামড়া ছড়ে যাওয়া, হাতছড়ি, পাথর বা কোনো ভূতা জিনিসের আঘাতে বা খেলার সময় চামড়া ছড়ে যেতে পারে। এক্ষেত্রে করণীয়, ছড়ে যাওয়া বা থেতলানো জায়গায় ঠান্ডা পানি বা বরফ লাগাতে হবে। পরিষ্কার তোয়ালে বা কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে আঘাতপ্রাপ্ত স্থান বেঁধে রাখতে হবে। শুকিয়ে গেলে ফের ভিজিয়ে দিতে হবে। 2 নম্বর, রক্ত বের হলে তা বন্ধ করার জন্য ব্যবস্থা করতে হবে। জীবাণুমুক্ত তুলা দিয়ে জমাট রক্ত মুছে অ্যান্টিসেপটিক মলম লাগাতে হবে। মাংস পেশিতে টান ধরা, খেলাধুলার সময় বা ভারী কোনো জিনিস তোলার সময় মাংসপেশিতে টান লেগে এর আঁশ ছিঁড়ে ব্যথা অনুভূত হয় এবং চলতে গেলে কষ্ট হয়। এরূপ হলে আহত স্থানটিকে বিশ্রাম দিয়ে বরফ লাগাতে হবে। 24 ঘন্টা পর গরম পানিতে বোরিক অ্যাসিড পাউডারের কম্প্রেস প্রয়োগ করতে হবে। ফুলে যাওয়া, ফুটবল খেলার সময় বুটের আঘাতে বা বক্সিং খেলার সময় মস্তির আঘাতে বা পড়ে গিয়ে আঘাত লাগলে শরীরের কোনো স্থান ফুলে যেতে পারে। এর প্রথম কাজই হলো বরফ লাগানো। কিছুক্ষণ বরফ লাগালে ফুলা আস্তে আস্তে কমে যাবে। পুড়ে যাওয়া, সরাসরি আগুন বা পেট্রোলের অ্যাসিডের মতো রাসায়নিক পদার্থ পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা হলো 1 নম্বর, আক্রান্ত স্থান শীতল পানি প্রবাহমান ধারার নিচে 10 থেকে 15 মিনিট ধরে রাখতে হবে। গা পুড়ে গেলে শাওয়ার বা গোসলের ঝর্ণার পানির নিচে দাঁড়াতে হবে। যদি সম্ভব না হয় তবে আক্রান্ত স্থান বালতির পানিতে ডুবিয়ে রাখতে হবে। সেটাও সম্ভব না হলে আক্রান্ত স্থানে পর্যাপ্ত পানি ঢালতে হবে। 2 নম্বর, পুরো অংশ শুকিয়ে জীবাণুমুক্ত গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিতে হবে যাতে জীবাণুর সংক্রমণ না হয়। 3 নম্বর, ব্যথা নাশক ওষুধ দিতে হবে যেমন প্যারাসিটামল। 4 নম্বর, জ্ঞান থাকলে আক্রান্ত ব্যক্তিকে খাবার, স্যালাইন বা শরবত বা ডাবের পানি খেতে দিতে হবে। 5 নম্বর, ডিম, টুথপেস্ট, মাখন ও ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকমের মলম ব্যবহার করা যাবে না। 6 নম্বর, পোড়ার মাত্রা রোগীর পক্ষে বোঝা সম্ভব নয়, তাই অল্প পুড়লেও একবার ডাক্তার দেখানো উচিত। সাপের দংশন সবচেয়ে বিষাক্ত সাপ কিং কোবরা। বিষধর সাপের দংশনে ক্ষতস্থানের পাশাপাশি 2টি দাঁতের দাগ থাকে। বিষধর সাপ দংশন করলে প্রাথমিক করণীয় ক্ষতস্থান পানি দিয়ে ধুয়ে ফেলা। 2 নম্বর, অঙ্গ যথাসম্ভব নিশ্চল রাখা, কারণ বেশি নড়াচড়া করলে বিষ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। 3 নম্বর, দংশনের স্থান হাতে বা পায়ে হলে সেই স্থানের উপর দড়ি বা কাপড় দিয়ে বাঁধা। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বাঁধন যেন এত শক্ত না হয় যা হাত পায়ে রক্ত সরবরাহ বাধা দেয়। ফিজিওথেরাপি, ফিজিও অর্থ শরীর এবং থেরাপি অর্থ চিকিৎসা, শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারীরিক চিকিৎসার সৃষ্টি। প্রাচীন গ্রিসে হিপোক্রাটাস মেসেজ ও ম্যানুয়াল থেরাপির দ্বারা ফিজিওথেরাপি চিকিৎসা সূচনা করেছিলেন। এটি বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম এবং অপরিহার্য শাখা। বাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু, ঘাড়, গোড়ালি ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস, সেরিব্রাল পালসি, প্রতিবন্ধী শিশু, বার্ধক্যজনিত চিকিৎসার ক্ষেত্রে এবং পুনর্বাসন সেবায় ফিজিওথেরাপি ভূমিকা অপরিসীম। আকুপাঙ্কচার ব্যথা ও রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত প্রাচীন চৈনিক চিকিৎসা পদ্ধতি। লাতিন শব্দ আকুস মানে সুচ, পাঞ্চার মানে ফুটানো। এই পদ্ধতিতে দেহের বিভিন্ন আকুবিন্দুতে বিশেষ এক ধরনের সুচ ভেদ করে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে চিকিৎসা করা হয়। বিশেষ সুচগুলো আসলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে নিউরোট্রান্সমিটার নামের
বিশেষ ধরনের কেমিক্যাল ও হরমোনের নিঃসরণ ঘটায়। এটি প্রথমে একটি চিকিৎসা পদ্ধতি হিসেবে আবিষ্কৃত হলেও পরে তা বৈজ্ঞানিক। রোগের কারণ এবং প্রতিকার। রোগ হলো শরীরের কোনো অংশ বা অঙ্গের অথবা মানসিক বা দীর্ঘস্থায়ী অকার্যক্রম অবস্থা। রোগ হওয়ার প্রধান কারণগুলো হলো জীবাণু দ্বারা, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। পুষ্টির স্বল্পতা বা আধিক্য, যেমন ভিটামিন, খনিজ লৌহ, শর্করা, ফ্যাট ইত্যাদি। রাসায়নিক উপাদান, যেমন মাত্রাতিরিক্ত রক্তের বিলিরুবিন, ইউরিয়া ইত্যাদি। মাদকাসক্ত, যেমন হেরোইন, গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা ইত্যাদি। বাহ্যিক শক্তি, যেমন তাপ, চাপ, বিকিরণ ইত্যাদি। খাদ্যে ভেজাল, বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন ফরমালিন, কার্বাইড, বিভিন্ন রঞ্জক পদার্থ ইত্যাদি মিশ্রণে এগুলো খেলে বিভিন্ন মারাত্মক রোগ হয়। বংশগত, যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, ডায়াবেটিস ইত্যাদি রোগ হয়। দূষণ, যেমন কারখানা ও জমিতে ব্যবহৃত রাসায়নিক উপাদানের কারণে দূষিত পরিবেশ বিভিন্ন রোগ সৃষ্টির কারণ। তেজস্ক্রিয়তা এবং বিভিন্ন ক্ষতিকর রশ্মির প্রভাবে মানুষের নানান প্রকার রোগ হয়। রোগ নিয়ন্ত্রণ ও রোগ নির্মূল। রোগ নিয়ন্ত্রণ হলো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগের প্রাদুর্ভাব বা প্রভাব কমানো, যেমন ডেঙ্গু নিয়ন্ত্রণ। রোগ নির্মূল বলতে বোঝায় কোনো একটি রোগকে সমূলে উৎপাটন, যেমন গুটি বসন্ত পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। রোগের প্রতিকার, সবসময় সব কাজে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে, সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে, আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ পরিহার করতে হবে, বিয়ের আগে হবু স্বামী স্ত্রীর রক্ত পরীক্ষা করে নিশ্চিত করতে হবে কোনো বংশগত রোগ হওয়ার সম্ভাবনা আছে কি না। সংক্রামক রোগ যেসব রোগের জীবাণু, পরজীবী, বায়ু বা পানি প্রভৃতির মাধ্যমে শরীরে প্রবেশ করে রোগের সৃষ্টি করে তাদের সংক্রামক রোগ বলে। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে সংঘটিত অধিকাংশ রোগ হলো সংক্রামক রোগ। পোলিওমাইলিটিস এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। সচরাচর এটি পোলিও নামেও সর্বাধিক পরিচিত। দূষিত খাদ্য ও পানীয় সঙ্গে প্রবেশ করার পর পোলিও ভাইরাস মানবদেহে স্নায়ুতন্ত্রে প্রবেশ করে এবং মাংসপেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষকে আক্রমণ করে। এর ফলে ব্যক্তির শরীর পক্ষাঘাতে আক্রান্ত হয়, আক্রান্ত স্থানটি শুরু হয়ে যায়। পোলিও পরিপক্ক শিশুদের অধিক আক্রান্ত করে বলে এটি অপরিপক্ক পক্ষাঘাত নামে পরিচিত। শিশুকে জন্মের সময় 6, 9 এবং 14 সপ্তাহ বয়সে পোলিও টিকা খাওয়াতে হয়। পোলিও টিকা 2 ধরনের, মুখে খাবার এবং ইনজেকশন। জাতীয় টিকা কর্মসূচির মাধ্যমে খাওয়ানো টিকা ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। জার্মানির অর্থোপেডিক সার্জন জ্যাকব হেইন 1840 সালে সর্বপ্রথম পোলিওমাইলিটিস আবিষ্কার করেন। জীবাণুর কারণে যে পোলিও রোগ হয় তা প্রথম চিহ্নিত করেন কার্ল ল্যান্ডস্টেইনার 1908 সালে। 23 ফেব্রুয়ারি 1954 সালে মার্কিন বিজ্ঞানী জোনাস শক পোলিও টিকা আবিষ্কার করেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লা জোলা শহরে 1995 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 32তম রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট পোলিও আক্রান্ত। ডেঙ্গু একটি ভাইরাসজনিত মারাত্মক রোগ। স্পেনীয় শব্দ ডিঙ্গা থেকে ডেঙ্গু শব্দের উৎপত্তি। বাহক এডিস এজিপ্টি মশকি। ভাইরাসের নাম ডেঙ্গু ভাইরাস। পৃথিবীতে এই ভাইরাসের 5টি সেরোটাইপ রয়েছে, তবে বাংলাদেশে 4 ধরনের ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হয়ে থাকি। লক্ষণ: প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথা, 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর বা তাপমাত্রা বাড়তে পারে। ত্বকে ফুসকুড়ি, দাঁতের গোড়া দিয়ে রক্তক্ষরণ, বারবার বমি, কালো পায়খানা, পেশি ও অস্থিসজ্জে সন্ধিতে ব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমে প্লাটলেট বা অনুচক্রিকা কমে যাওয়া। ডেঙ্গু শক সিনড্রোম দেখা যায়, রক্তচাপ কমে যায়। লক্ষণ প্রকাশের সময়কাল 3 থেকে 15 দিন, আরোগ্য লাভের সময়কাল 2 থেকে 7 দিন। ডেঙ্গু জ্বরের প্রকারভেদ 2 প্রকার: ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর। এডিস মশকির বিস্তার 4 থেকে 5 দিনের জমে থাকা পানি, বিশেষ করে বর্ষাকালে। ডেঙ্গু রোগের করণীয় হচ্ছে প্রয়োজনীয় বিশ্রাম, স্যালাইন, ডাব, পেঁপে, মিষ্টি কুমড়া, আখের রস, লেবু, মাল্টার জুস, বিট, ভাতের মাড় সহ বিভিন্ন ধরনের তরল খাদ্য। নিয়ন্ত্রণের বাইরে গেলে হাসপাতালে ভর্তি। সাধারণত প্যারাসিটামল ওষুধ সেবন। আতঙ্ক বা ভয় নয়, উপযুক্ত সেবা ও সচেতনতা পারে আমাদের সুস্থ রাখতে বা সুস্থ করতে। পানিবাহিত রোগ সাধারণত পানির সঙ্গে বাহিত যেসব রোগের জীবাণু মানবদেহে প্রবেশ করে রোগের সৃষ্টি করে তাদের পানিবাহিত রোগ বলে, যেমন ডায়রিয়া, আমাশয়, কলেরা, পোলিও, জন্ডিস, টাইফয়েড, ফিডা, ম্যালেরিয়া, ডেঙ্গু, অ্যামোনিয়া, বোটুলিজম, হেপাটাইটিস, ট্রাকোমা ইত্যাদি। আমাশয় বা ডাইসেন্ট্রি। আমাশয় 2 ধরনের: অ্যামিবিক আমাশয় এবং বেসিলারি আমাশয়। অ্যামিবিক আমাশয় প্রধানত অ্যান্টামোভা হিস্টোলাইটিকা নামে এক প্রকার এককোষী প্রাণী মানুষের অন্ত্রে প্রবেশ করে এক ধরনের রোগ দেখা যায়। এই রোগের উপসর্গ হলো তলপেটে ব্যথা, মলের সাথে রক্ত বা শ্লেষা বের হওয়া। বেসিলারি আমাশয় সিগেলা নামে এক ধরনের ব্যাকটেরিয়া বৃহৎতন্ত্রের ঝিল্লিকে আক্রমণ করলে এই রোগ হয়। এই রোগে বারবার পায়খানা হয় এবং পায়খানার সঙ্গে রক্ত ও শ্লেষা বের হয়। একে রক্ত আমাশয় বলে। ডায়রিয়া হলো পুষ্টিক তন্ত্রের একটি রোগ যাতে মলের সঙ্গে শরীর থেকে পানি বের করা যায়। ডায়রিয়ার লক্ষণ: পাতলা পায়খানা। ডায়রিয়ার কারণ: রোটা ভাইরাসের আক্রমণে ডায়রিয়া হয়। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া
কৃমি দ্বারা আক্রান্ত বা সংক্রমিত হলে ডায়রিয়া হতে পারে। রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয়তা, ঔষধ ঘটিত অ্যালার্জিক ও বংশগত সমস্যার জন্য ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ার প্রাদুর্ভাব সাধারণত বন্যার সময় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি দেখা যায়। চিকিৎসা হলো ডায়রিয়া হলে দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে যায়, এতে পানি শূন্যতা দেখা দেয়। এজন্য রোগীকে ওরাল স্যালাইন এবং ডাব খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ডাবের পানিতে প্রচুর পরিমাণে বিভিন্ন আয়রন থাকে, বিশেষ করে পটাশিয়াম, যা ডায়রিয়া রোগীর জন্য বিশেষ উপযোগী। ও স্যালাইন ডায়রিয়া রোগীর বারবার ওর স্যালাইন খাওয়াতে হবে। এর উপাদানগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ট্রাইসোডিয়াম সাইট্রেট, গ্লুকোজ। নর্মাল স্যালাইন সোডিয়াম ক্লোরাইডের 0.9% জলীয় দ্রবণকে নর্মাল স্যালাইন বলে। কলেরা স্যালাইন ঢাকা মহাখালীতে অবস্থিত আইসিডিডিআরবি বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজেস রিসার্চ বাংলাদেশ কলেরা স্যালাইন আবিষ্কার করেন। আইসিডিডিআরবি 2002 সালের 5 বছরের কম বয়সী ডায়রিয়া রোগীদের জিন চিকিৎসা দিয়ে মৃত্যুর হার 50% কমে। বায়ুবাহিত রোগ সাধারণত বায়ুর সঙ্গে বাহিত হয়ে যেসব রোগের জীবাণু মানবদেহে প্রবেশ করে রোগের সৃষ্টি করে তাদেরকে বায়ুবাহিত রোগ বলে, যেমন হাম, গুটি বসন্ত, জলবসন্ত, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, হংকং ভাইরাস, যক্ষা, মেনিনজাইটিস, ডিপথেরিয়া, নিউমোনিয়া, হুফিং কাশি ইত্যাদি। গুটি বসন্ত বা স্মল ফক্স বসন্ত দুই ধরনের, গুটি বসন্ত এবং জলবসন্ত। আজ থেকে 60-70 বছর আগে যখন কোনো গ্রামে গুটি বসন্ত দেখা দিত তা ভয়ঙ্কর রূপ ধারণ করত। বিজ্ঞানী এডওয়ার্ড অ্যান্থনি জেনার মহামারী গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন। জেনারকে প্রতিষেধক বিদ্যার জনক বলা হয়। 1967 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারা বিশ্বে গুটি বসন্ত নির্মূলের প্রচার চালায় এবং সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে। ফলে অল্প কয়েক বছরের মধ্যে পৃথিবী থেকে গুটি বসন্ত নির্মূল করা সম্ভব হয়। ইনফ্লুয়েঞ্জা 3 ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস চিহ্নিত করা গেছে, সেগুলো হচ্ছে টাইপ এ, বি, সি। এগুলোর মাঝে ইনফ্লুয়েঞ্জা এ সবচেয়ে ভয়ঙ্কর। ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের মাঝে মাঝে কিছু মহামারীর জন্য দায়ী হলেও ইনফ্লুয়েঞ্জা সি তেমন ক্ষতিকর নয়। ইনফ্লুয়েঞ্জা এ এর ফুসক পাখি, শূকর, ঘোড়া প্রভৃতি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সবচেয়ে ভয়াবহ ক্ষমতা হলো নিজের ফুসক পরিবর্তনের ক্ষমতা। বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু এক ধরনের ইনফ্লুয়েঞ্জা H5N1 ভাইরাস। অতি সম্প্রতি মেক্সিকো শুকর থেকে উদ্ভূত হওয়া সোয়িং ফ্লুতে বিশ্বব্যাপী কয়েকটি মৃত্যুর খবর পাওয়া গেছে। এটিও এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। লক্ষণ হিসেবে সর্দি, কাশি, জ্বর হয়। প্রতিকার প্রকোপ বেড়ে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, জনবহুল এলাকা পরিহার করতে হবে। রোগ জীবাণুর জীবনধারণ সব ধরনের সংক্রামক রোগ বিভিন্ন জীবাণু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী ইত্যাদির মাধ্যমে ছড়ায়। রোগ জীবাণু বলতে ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী যারা রোগ সৃষ্টি করে তাদেরকে বোঝায়। ব্যাকটেরিয়া পরিবেশ, প্রাণীদেহ বা উদ্ভিদ দেহে বাস করতে পারে। ভাইরাস কেবল প্রাণী বা উদ্ভিদ দেহে এবং কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে বসবাস করে, এরা পরিবেশে টিকতে পারে না। ভাইরাস জীব থেকে জীবে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া পরিবেশ অথবা জীব থেকে দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। প্রতিটি ভাইরাস একটি নির্দিষ্ট কোষের প্রতি আকৃষ্ট হয়, যেমন হেপাটাইটিস ভাইরাস যকৃতের কোষের প্রতি আকৃষ্ট হয়। HIV ভাইরাস রোগ প্রতিরোধ কোষের প্রতি আকৃষ্ট হয়। মা ও শিশু গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্য ও পরিচর্যা। একজন 50 কেজি ওজনের গর্ভবতী নারীর দৈনিক 2500 ক্যালোরি খাদ্য দরকার। গর্ভাবস্থায় সুষম খাদ্য বলতে বোঝায় বেশি পরিমাণ প্রোটিন, সঠিক পরিমাণ শর্করা ও কম পরিমাণ চর্বি জাতীয় খাদ্যের সঙ্গে সংযুক্ত পরিমাণ লৌহ, ক্যালসিয়াম, ভিটামিন ও অন্যান্য পদার্থ যেমন জিঙ্ক, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, সেলেনিয়াম প্রভৃতি। গর্ভকালীন লৌহ চাহিদা মেটানোর জন্য প্রতিদিন 200 মিলিগ্রাম ফেরাস সালফেট বড়ি সেবন করতে হবে। গর্ভাবস্থায় ধূমপান ও মদ্যপান অনুচিত। গর্ভের প্রথম 3 মাস ও শেষ 1.5 মাস যৌন মিলন থেকে বিরত থাকা উচিত। বাচ্চা প্রসবের পর থেকে 1.5 থেকে 3 মাস পর্যন্ত মাকে ভারী কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। প্রচুর শাকসবজি, ফলমূল, পানি খাওয়াতে হবে যাতে মায়ের কোষ্ঠকাঠিন্য না হয়। শিশুকে 6 মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবার দেওয়া যাবে না। কমপক্ষে 2 বছর মায়ের দুধ খাওয়াতে হবে। 6 মাস পর অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হবে। মাতৃদুগ্ধ শিশুর গ্লুকোজ ও ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে। মাতৃদুগ্ধে টেরিন নামক বিশেষ পদার্থ থাকে যা শিশুর মস্তিষ্ক কলা গঠনে সাহায্য করে। মায়ের সুষম খাদ্য তালিকা। গর্ভাবস্থায় মায়েদের দিতে হয় টিটি টিকা বা টেটানাস টক্সাইড। ভিটামিন কে এর অভাব হলে গর্ভবতী মায়েদের রক্তপাত হতে পারে। শিশুকে জন্মের 1 বছরের মধ্যেই সব টিকা দিতে হবে। শিশুরা 4 বছর পর্যন্ত স্বাভাবিকভাবে আত্মকেন্দ্রিক থাকে। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে 1976 সালে। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে স্বীকৃতি, স্নেহ ও সাফল্য জরুরি। মায়ের রক্তে হেপাটাইটিস বি থাকলে নবজাতককে জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIV
ইমিউনাইজেশন ও ভ্যাকসিনেশন। ইমিউনাইজেশন যে প্রক্রিয়া একজন মানুষকে একটি সংক্রামক রোগ থেকে অনাক্রম্য বা রোগের প্রতিরোধক তৈরি করা হয় তাকে ইমিউনাইজেশন বলে। সাধারণত টিকাদানের মাধ্যমে এটি করা হয়। ভ্যাকসিন বা টিকা ব্যক্তিকে পরবর্তী সংক্রামক বা রোগের বিরুদ্ধে তার নিজের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করে। মানুষের দেহের বিভিন্ন তন্ত্রের মধ্যে একটি কেন্দ্রীয় অঙ্গ থাকলেও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কোনো কেন্দ্রীয় অঙ্গ নেই। দেহের সব স্থানে এই ব্যবস্থা ছড়িয়ে আছে। সজাত বা প্রত্যক্ষ প্রতিরক্ষা। জীবাণু দেহের অ্যান্টিজেন মানুষের দেহে প্রবেশ করলে জন্মগতভাবে থাকা প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে মানবদেহে এই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি প্রস্তুত করে। একেই দেহের সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা বা প্রত্যক্ষ ইমিউনাইজেশন বলে। অর্জিত বা পরোক্ষ প্রতিরক্ষা। বিশেষ উপায়ে যেমন টিকার মাধ্যমে অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থাকে অর্জিত বা পরোক্ষ ইমিউনাইজেশন বলে। মানবদেহে 3 স্তরের রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। শ্বাসনালীর গাত্রে সিলিয়া যুক্ত কোষ ও মিউকাস নিঃস্রাবী কোষ থাকে, যা বাতাসে বিদ্যমান জীবাণুগুলোকে আটকে দেয়। চোখের বাইরে কনজাংটিভা নামের আবরণ থাকে। আবরণ চোখের ভেতরে জীবাণু প্রবেশে বাধা দেয়। অশ্রুগ্রন্থি নিঃসৃত অ্যান্টিসেপটিক সমৃদ্ধ তরল চোখকে জীবাণু ও ধূলিকণা থেকে রক্ষা করে। চোখের পানিতে বিদ্যমান সংউৎসেচকে লাইসোজোম ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। প্রতিদিন মানুষের ত্বকে 30 থেকে 40 হাজার কোষ মারা যায়। ত্বকের মৃত কোষ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে দেহকে রক্ষা করে। ত্বকের সিবেসিয়াম গ্রন্থি থেকে নিঃসৃত সিরাম ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। পাকস্থলী থেকে নিঃসৃত হাইপোক্লোরিন অ্যাসিড জীবাণু মেরে ফেলে। পিত্তরসে বিদ্যমান পিত্ত লবণ বা বাইসল ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে। বৃহদন্তের মিউকাস জীবাণু বিস্তার রোধ করে। রক্তের লিম্ফোসাইট দেহে অ্যান্টিবডি তৈরি করে যা ভাইরাস ও ব্যাকটেরিয়া দমন করে। ফুসফুসে মাইক্রোফেজ নামের কোষ থাকে যা রোগ জীবাণু ধ্বংস করে। ভ্যাকসিনেশন বিভিন্ন রোগ সংক্রামক থেকে দেহকে রক্ষা করার জন্য বিশেষ উপায়ে রোগ জীবাণুকে দেহের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকা। এই প্রক্রিয়া জীবাণু দ্বারা কোনো প্রাণীর দেহে রোগ সৃষ্টি করা হয়। এখান থেকে রাসায়নিক পদার্থ নিয়ে টিকা বা ভ্যাকসিন তৈরি করা হয়। এই ভ্যাকসিন একজন সুস্থ মানুষের দেহে প্রবেশ করিয়ে দিয়ে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা এবং জীবাণুর বিরুদ্ধে অনাক্রম্যতা তৈরি করবে, ফলে এই জীবাণু ভবিষ্যতে সুস্থ মানুষকে আক্রমণ করতে পারবে না। ভ্যাকসিন শব্দটি আত্মপ্রতিরোধক। পেনিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক যা তৈরি করা হয় পেনিসিলিন নামক ছত্রাক থেকে। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং 1929 সালে। পোলিও টিকা আবিষ্কৃত হয় 1952 সালে। গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয় 1976 সালে। ইন্টারফেরন এক ধরনের প্রোটিন যা ভাইরাস আক্রান্ত কোষে তৈরি হয়। ক্যান্সার চিকিৎসায় ইন্টারফেরন ব্যবহার করা হয়। বিভিন্ন রোগের টিকা যেমন টাইফয়েডের হচ্ছে TABC, জলাতঙ্কের হচ্ছে রেবিস, টিটেনাসের হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা EPR। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু করার আগে বাংলাদেশে প্রতি বছর প্রায় 2.5 লাখ শিশু 6টি রোগে মারা যেত। দেখা গেছে 5 বছরের কম বয়সী শিশুদের রোগ এবং মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি, এবং মৃত্যুর 3 ভাগের 1 ভাগ মারা যেত ডায়রিয়া রোগে, 1 ভাগ 6টি অপ্রতিরোধ্য রোগে এবং বাকি 1 ভাগ অন্যান্য রোগে। এর মধ্যে আবার 1 বছরের কম বয়সী শিশু মৃত্যু হার অনেক বেশি। 1979 সালে 7 এপ্রিল বাংলাদেশে 1 বছরের কম বয়সী সব শিশুকে 6টি সংক্রামক রোগের টিকা দেওয়ার মাধ্যমে EPR কার্যক্রম শুরু হয়। এই রোগগুলো হলো শিশুদের যক্ষা, পোলিওমাইলাইটিস, ডিপথেরিয়া, হুফিং কাশি, মা ও নবজাতকের জনষ্টঙ্কার এবং হাম। নিয়মিত টিকাদান কার্যক্রমের মাধ্যমে এই 6টি রোগের কারণজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পরবর্তীকালে 2003 সাল থেকে পর্যায়ক্রমে সারা দেশে উল্লেখিত 6টি সংক্রামক রোগের পাশাপাশি হেপাটাইটিস B এবং 2009 সালে সারা দেশে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা B ভ্যাকসিন সহ মারাত্মক 8টি সংক্রামক রোগের বিরুদ্ধে টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। বাংলাদেশ সরকার 2012 সাল থেকে সাম্প্রতিক টিকাদান কর্মসূচিতে উল্লিখিত 8টি সংক্রামক রোগের পাশাপাশি সারা দেশে 1 বছরের কম বয়সী সব শিশুকে MR অর্থাৎ হাম ও রুবেলা এবং 15 মাস বয়সী সব শিশুকে হামের দ্বিতীয় ডোজ টিকা সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকার 2013 সাল থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে উল্লেখিত 9টি সংক্রামক রোগের পাশাপাশি সারা দেশে 1 বছরের কম বয়সী সব শিশুকে কিউমোকক্কাল জনিত নিউমোনিয়া ভ্যাকসিন সংযোজন করারও সিদ্ধান্ত নিয়েছে। আর ইডি স্ট্র্যাটেজি সব উদ্দিষ্ট শিশু EPR কর্মসূচির আওতায় না আসা এবং সময় মতো সব টিকা গ্রহণ না করার কারণগুলো দূর করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, CDC, CVP, PAD এবং USAID সম্মিলিতভাবে এক কর্মসূচি প্রণয়ন করে যা রেড স্ট্র্যাটেজি নামে পরিচিত। এই স্ট্র্যাটেজির উদ্দেশ্য হচ্ছে প্রতিটি উদ্দিষ্ট শিশু যেন সঠিক সময়ে গুণগত এবং মানসম্পন্ন টিকা পায়। রেড স্ট্র্যাটেজির মূলনীতি হচ্ছে মাঠ পর্যায়ে বিশদ
পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং ফলো আপ করা। এই রেড স্ট্র্যাটেজি অনুসরণ করে বাংলাদেশ সরকার ইপিআর কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে 2003 সাল থেকে প্রতিটি উপজেলা, পৌরসভা, জোন, সিটি কর্পোরেশন পর্যায়ে মাইক্রো প্ল্যান প্রণয়ন শুরু করে। প্রয়োজনের নিরীক্ষে বাস্তবায়নের আলোকে 2017 সাল থেকে রেড স্ট্র্যাটেজি নামের পরিবর্তে রেক স্ট্র্যাটেজি বা রিচ এভরি কমিউনিটি হিসেবে কার্যক্রম নেওয়া হয়েছে। অর্থাৎ এলাকার সব গোষ্ঠীর কাছে টিকাদান কার্যক্রম অবশ্যই পৌঁছাতে হবে। এটাই হলো রেক স্ট্র্যাটেজি। পরবর্তীতে গাভি বা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এর সহায়তায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে 2003 সাল থেকে হেপাটাইটিস বি টিকা সংযোজন, এডি সিরিঞ্জের প্রবর্তন, 2009 সালে সারা দেশে হিব পেন্টাভালেন এবং 2012 সালে থেকে 9 মাস বয়সী পদেও হামের টিকার পরিবর্তে হাম রুবেলা টিকা এবং 15 মাস বয়সে আর দ্বিতীয় ডোজ টিকা সংযোজন করা হয়। 2015 সালে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন এবং আইপিভি টিকা সংযোজন করা হয়। এছাড়াও 2017 সাল থেকে সারা দেশে ফ্র্যাকশনাল আইপিভি টিকা সংযোজন করা হয়। বাংলাদেশ টিকাদান কর্মসূচির উদ্দেশ্য শিশু এবং মাতৃমৃত্যু হার এবং শিশুর পঙ্গুত্বের হার কমানো। উদ্দিষ্ট জনগোষ্ঠী হচ্ছে 0 থেকে 11 মাস বয়সী সব শিশু, 15 মাস বয়সী সব শিশু, 15 বছর বয়সী সব কিশোরী, 15 থেকে 49 বছর বয়সের সন্তান, ধারণ ক্ষমতা সম্পন্ন সব মহিলা। বাংলাদেশ ইপিআর কার্যক্রমের মাধ্যমে টিকা দিয়ে যে রোগগুলো প্রতিরোধ করা যায় সেগুলো হলো শিশুদের যক্ষ্মা, পোলিওমাইলাইটিস, ডিপথেরিয়া, হুপিং কাশি, মা ও নবজাতকের ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাইস, ইনফ্লুয়েঞ্জা বি জনিত রোগ, হাম রুবেলা এবং নিউমোকক্কাল নিউমোনিয়া। এই সবগুলো রোগে সংক্রামক এবং টিকাদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই সব কঠিন রোগে আক্রান্ত হওয়ার ও মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। রোগগুলো সম্বন্ধে সহজভাবে জানার জন্য নিচে এই 10টি রোগের প্রত্যেকটির লক্ষণ, কারণ ও প্রতিরোধের তথ্য নিচে বর্ণিত হলো। শিশুদের যক্ষ্মা সংক্রামক যক্ষ্মা রোগে আক্রান্ত লোকের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ, আক্রান্ত রোগীর হাঁচি, কাশি এবং থুথুর মাধ্যমে এই রোগের জীবাণু ছড়ায় এবং অন্যদের আক্রান্ত করে। লক্ষণ: অল্প অল্প জ্বর ও কাশি থাকে, ক্ষুধা কমে যায় এবং শিশু ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আক্রান্ত গ্রন্থি ফুলে যায় এবং পেকে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়। সাধারণত বগল বা ঘাড়ের গ্রন্থি আক্রান্ত হয়। ধীরে ধীরে শিশুর ওজন কমে যায়। হাড় আক্রান্ত হলে হাড়ের জোড়া ফুলে যায় এবং ব্যথা হয়। নড়াচড়া করতে পারে না। মেরুদণ্ডে আক্রান্ত হলে ব্যথা হয় এবং বাঁকা হয়। ভয়াবহতা: সময় মতো সঠিক চিকিৎসা না করলে আক্রান্ত শিশুর মৃত্যু হতে পারে। প্রতিরোধ: জন্মের 1 বছর জন্মের পরপরে 1 ডোজ বিসিজি টিকা দিয়ে শিশুকে যক্ষ্মা রোগ থেকে রক্ষা করা যায়। পোলিওমাইলাইটিস সংক্রামক পোলিও আক্রান্ত শিশুর মলের মাধ্যমে পানি ও খাবার জীবাণুযুক্ত হয়। এই জীবাণুযুক্ত পানি পান করলে বা জীবাণুযুক্ত খাবার খেলে পোলিও রোগ হয়। লক্ষণ: 1 থেকে 3 দিন শিশুর সর্দি, কাশি ও সামান্য জ্বর হয়। লক্ষণ: 3 থেকে 5 দিন মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যায়। শিশুর এক বা একাধিক হাত অথবা পা থলথলে ও অবশ হয়ে যায়। শিশু দাঁড়াতে চায় না এবং দাঁড় করাতে চাইলে শিশু কান্নাকাটি করে এবং নড়াচড়া করতে পারে না। উঁচু করে ধরলে আক্রান্ত পায়ের পাতা ঝুলে পড়ে। শিশুর আক্রান্ত অঙ্গ ক্রমে দুর্বল হতে থাকে এবং পরে স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারে। ভয়াবহতা: শিশুর এক বা একাধিক অঙ্গ অবশ হয়ে যায়, ফলে আক্রান্ত অঙ্গ দিয়ে স্বাভাবিক কাজ করতে পারে না। পরবর্তীতে আক্রান্ত অঙ্গের মাংসপেশি শুকিয়ে যায়, শ্বাস-প্রশ্বাস পেশি অবশ হলে শ্বাস বন্ধ হয়ে শিশু মারা যায়। প্রতিরোধ: 4 ডোজ পোলিও টিকা খাওয়ালে তা শিশুকে পোলিও রোগ থেকে রক্ষা করে। ডিপথেরিয়া সংক্রামক ডিপথেরিয়া রোগের জীবাণু রোগাক্রান্ত শিশুর হাসি কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। সুস্থ শিশু আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে, এমনকি আক্রান্ত শিশুর ব্যবহৃত সামগ্রীর মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করলে এই রোগ দেখা দেয়। লক্ষণ: 1 থেকে 3 দিন শিশু খুবই সামান্যতেই ক্লান্ত হয়ে পড়ে, ঠিকমতো খায় না, খেলাধুলা করে না। শিশুর জ্বর, সর্দি, কাশি দেখা দেয়। গলা ফুলে যায়, কণ্ঠনালী বা গলদেশের ভেতরে সরের মতো সাদা পাতলা আস্তরণ পড়ে। লক্ষণ: শিশু খুবই দুর্বল হয়ে পড়ে, কণ্ঠনালীর গ্রন্থিগুলো খুব বেশি ফুলে যায়, কণ্ঠনালীর ধূসর রঙের সুস্পষ্ট আস্তরণ পড়ে। আস্তরণটি শ্বাসনালীতে ছড়িয়ে পড়তে পারে এবং শ্বাসকষ্টের সৃষ্টি হয়। ভয়াবহতা: এই রোগের জীবাণু হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্রের আক্রান্ত করতে পারে এবং শিশুর মৃত্যু ঘটাতে পারে। প্রতিরোধ: 3 ডোজ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিয়ে শিশুকে এই রোগ থেকে রক্ষা করা যায়। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বাংলাদেশে ইপিআর কার্যক্রমে হিমোফাইলাইস, ইনফ্লুয়েঞ্জা বি অন্তর্ভুক্তের পরে ডিপিটি এবং হেপাটাইটিস বি টিকা আলাদা আলাদা না দিয়ে সমন্বিতভাবে একটি টিকার মাধ্যমে 5টি রোগের বিরুদ্ধে প্রতিরোধের কার্যক্রম নেওয়া হয়েছে। এই টিকাকে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। হুপিং কাশি সংক্রামক হচ্ছে হুপিং কাশিতে আক্রান্ত শিশু হাসি কাশি দেওয়ার সময় বাতাসের মধ্যে এই রোগ ছড়ায়। সুস্থ শিশু আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে, এমনকি আক্রান্ত শিশু ব্যবহৃত সামগ্রীর মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করলে এই রোগ দেখা দেয়।
লক্ষণ: শিশুর জ্বর হয়, নাক দিয়ে পানি পড়ে, চোখ মুখ লাল হয়ে যায়, কাশি দেখা দেয়। লক্ষণ: দ্বিতীয় সপ্তাহে কাশি মারাত্মক আকার ধারণ করে। শিশু যখন কাশে তখন তার খুব কষ্ট হয় এবং চোখ স্ফীত ও লাল হয়ে যায়। কাশির পর শিশু হুফ শব্দ করে শ্বাস নেয়, তবে 6 মাসের কম বয়সী শিশু হুফ শব্দ ছড়াও কাশতে পারে এবং বমি করতে পারে। অনেক সময় বমিও হয়। যদি কাশি 3 সপ্তাহের বেশি সময় ধরে চলে তাহলে হুফিং কাশি বলে অনুমান করা যেতে পারে। লক্ষণ: কাশি ধীরে ধীরে কমে যায় 3 থেকে 6 সপ্তাহ। ভয়াবহতা: হুফিং কাশির ফলে শিশু দুর্বল হয়ে যায়, অপুষ্টিতে ভোগে, শিশুর নিউমোনিয়া হতে পারে, রক্ত জমাট বেঁধে শিশুর চোখে সমস্যা দেখা দিতে পারে, শিশুর মস্তিষ্কে ক্ষতি হতে পারে। প্রতিরোধ: 3 ডোজ পেন্টাভালেন্ট ভ্যাকসিন দিয়ে শিশুর এই রোগ থেকে রক্ষা করা যায়। মা ও নবজাতকের ধনুষ্টঙ্কার। মা ও নবজাতকের ধনুষ্টঙ্কার মধ্যে সংক্রামক এই রোগের জীবাণু পশুর মলের মাধ্যমে নির্গত হয়ে মাটির সঙ্গে মেশে থাকে এবং যে কোনো কাটা ক্ষত স্থান দিয়ে শরীরে ঢুকে। শিশু জন্মের পর অপরিষ্কার ছুরি, কাঁচি বা ব্লেড দিয়ে নাড়ি কাটলে অথবা কাঁচা নাড়িতে গোবর বা ময়লা কাপড় ব্যবহার করলে নবজাতক শিশুর ধনুষ্টঙ্কার রোগ হতে পারে। জন্মের 28 দিন পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়। লক্ষণ: জন্মের প্রথম এবং দ্বিতীয় দিন শিশু স্বাভাবিকভাবে কাঁদতে পারে এবং বুকের দুধ টেনে খেতে পারে। পরবর্তীতে জন্মের 3 থেকে 28 দিনের মধ্যে শিশু অসুস্থ হয়ে পড়ে, বুকের দুধ খাওয়া বন্ধ করে দেয়, মুখ ও চোয়াল শক্ত হয়ে যায় এবং জোরে কাঁদতে পারে না, শরীর শক্ত হয়ে যায়, খিঁচুনি হয়, কখনো কখনো শরীর পেছনের দিকে ধনুকের মতো বাঁকা হয়ে যায়। লক্ষণ: মায়ের হলো গর্ভকালীন সময় বা প্রসবের 6 সপ্তাহের মধ্যে মা ধনুষ্টঙ্কারে আক্রান্ত হতে পারে। সাধারণত যে কোনো ক্ষেত্রে 2 থেকে 21 দিনের মধ্যে ধনুষ্টঙ্কার হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 14 দিনের মধ্যে হতে পারে। মায়ের ধনুষ্টঙ্কারের লক্ষণ নবজাতকের ধনুষ্টঙ্কারের মতো হয়ে থাকে, যেমন চোয়াল শক্ত, গাঢ় ও শরীরের মাংসপেশি শক্ত, গিলে খেতে অসুবিধা এবং খিঁচুনি। ভয়াবহত: যেসব কারণে শিশুর মৃত্যু হয় এর মধ্যে নবজাতকের ধনুষ্টঙ্কার আক্রান্ত শিশু মৃত্যু একটি। এই রোগে আক্রান্ত নবজাতকের বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। মাতৃমৃত্যুর শতকরা 5% দায়ী মায়ের ধনুষ্টঙ্কার। প্রতিরোধ: 15 থেকে 49 বছর বয়সের সন্তান ধারণ নক্ষম সব মহিলাকে সময়সূচি অনুযায়ী 5 ডোজ টিটি টিকা দিয়ে নবজাতক ও মায়ের ধনুষ্টঙ্কার রোধ করা যায়। এছাড়া নিরাপদ প্রসব পদ্ধতি অভ্যাস করা এবং নাড়ি কাটার জন্য জীবাণুমুক্ত ব্লেড ব্যবহার করা দরকার। হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি হলো লিভারের একটি মারাত্মক সংক্রামক রোগ, যা হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা সংক্রামিত হয়। এমনকি এই রোগ অনেক বছর পরেও লিভারে মারাত্মক প্রদাহ সৃষ্টি করতে পারে। উপযুক্ত পরিবেশে দেহের বাইরে এই ভাইরাস কমপক্ষে 7 দিন পর্যন্ত কার্যকর থাকে এবং সংক্রমণের ক্ষমতা রাখে। সংক্রমণ: হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত রোগীর রক্ত ও দেহরসের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরের নিম্নলিখিত উপায়ে সংক্রমিত হয়, যেমন 1 নম্বর, জন্মের সময় নবজাতক তার মায়ের কাছ থেকে সংক্রমিত হতে পারে। মা যদি সন্তান প্রসবের আগে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে শিশু যখন তার মায়ের রক্ত বা জরায়ু থেকে নিঃসৃত রক্তের সংস্পর্শে আসে তখন সংক্রমিত হয়। তবে বুকের দুধের মাধ্যমে এই ভাইরাস সংক্রমণের প্রমাণ এখনো পাওয়া যায়নি। 2 নম্বর, খেলাধুলার সময় আঘাতের কারণে হেপাটাইটিস বি ভাইরাসের আক্রান্ত শিশু থেকে রক্ত বা অন্যান্য দেহরসের মাধ্যমে সুস্থ শিশুর দেহে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমিত হতে পারে। 3 নম্বর, ইনজেকশন দেওয়ার সময় জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার না করলে বা নিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমে একজন হেপাটাইটিস বি রোগে আক্রান্ত লোকের দেহ থেকে আরেকজন সংক্রমিত হতে পারে। 4 নম্বর, নিরাপদ যৌন মিলনের মাধ্যমেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে। লক্ষণ: নবজাতক ও শিশুরা জীবনের শুরুতে প্রথমত এই রোগে আক্রান্ত হয়। অধিকাংশ ক্ষেত্রে শিশুদের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত লক্ষণগুলো প্রতিফলিত হয় না, কিন্তু পরবর্তীতে এইসব শিশু হেপাটাইটিস বি ভাইরাসের দীর্ঘমেয়াদী বাহক হিসেবে কাজ করে। যেমন প্রাপ্তবয়স্ক লোক এই রোগে আক্রান্ত হন, তাদের দীর্ঘমেয়াদী বাহক হওয়ার সম্ভাবনা খুবই কম, তারা অল্প সময়ের জন্য অসুস্থ থাকেন এবং পরে ভালো হয়ে যান। প্রথমবারের মতো যখন একজন কিশোর বা প্রাপ্তবয়স্ক লোক হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হয়, তখন তার মধ্যে সাধারণত কিছু লক্ষণ, যেমন চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাবের রং হলুদ হয়, পেটে ব্যথা ও সেই সঙ্গে জ্বর হয়, ক্ষুধামন্দা এবং বমি বমি ভাব হয়, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে ব্যথা হয়। আক্রান্ত ব্যক্তি সবসময় অসুস্থ অনুভব করেন। উল্লেখযোগ্য হলো হেপাটাইটিসের যে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হলে জন্ডিস দেখা দেয়, আর হেপাটাইটিস বি ভ্যাকসিন হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া থেকে রক্ষা করে। সুতরাং এই কথা বলা যায় না যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়ার পরে আর জন্ডিস হবে না, কারণ ভি ভাইরাস ছাড়াও বাকি 4 প্রকার ভাইরাসে আক্রান্ত হলেও বা অন্য কোনো কারণে জন্ডিস হতে পারে। ভয়াবহতা: জীবনের শুরুতে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত শিশুদের মধ্যে শতকরা 90% হেপাটাইটিস বি ভাইরাসের দীর্ঘমেয়াদী বাহক হিসেবে কাজ করে এবং 90%-এর মধ্যে শতকরা 15 থেকে 25% লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের কারণে মৃত্যুর মুখে পতিত হয়। প্রতিরোধ: শিশুর জন্মের 12 ঘন্টার মধ্যে 3 ডোজ পেন্টাভালেন্ট ভ্যাকসিন ও এইচএসআইজি শট দিয়ে শিশুকে। হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা ভি জনিত রোগ হলো
হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা বি এক ধরনের ব্যাকটেরিয়া যা শিশুদের দেহে মারাত্মক ধরনের সংক্রামক করে। এই সংক্রামকের মধ্যে অন্যতম হলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এবং মারাত্মক নিউমোনিয়া। এছাড়াও এই ব্যাকটেরিয়া রক্ত, অস্থি, সন্ধি, হাড়, গলা, কান এবং হৃৎপিণ্ডের আবরণের সংক্রমণ ঘটায়। হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা এ বি সি ডি ই এফ এই 6 ধরনের হয়ে থাকে, তবে শিশুদের 90%-এরও বেশি মারাত্মক সংক্রামকের জন্য হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা বি দায়ী। হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা বি সাধারণত 5 বছরের কম বয়সী শিশুদের হয়ে থাকলেও 4 মাস থেকে 18 মাসের শিশুরা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি বা হওয়ার জন্য বেশি ঝুঁকিপূর্ণ। সংক্রামক এই রোগের জীবাণু রোগাক্রান্ত শিশুর হাসি কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। সুস্থ শিশু আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে এমনকি আক্রান্ত শিশুর দেহবহিত সামগ্রীর মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে। লক্ষণ হলো ব্যাকটেরিয়া জনিত, যেমন মাথা ব্যথা, জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যায়, উজ্জ্বল আলোর প্রতি সংবেদনশীল হয়, গিঠে ব্যথা হয়, ঘুম ঘুম ভাব হয়, শরীরে তাপমাত্রা কমে যায়, অচেতন হয়ে যায়। মারাত্মক নিউমোনিয়া 1 নম্বর যে কোনো একটি সাধারণ বিপজ্জনক লক্ষণ হচ্ছে পান করতে বা বুকের দুধ খেতে পারে না, অথবা সব খাবার বমি করে ফেলে, অথবা খিঁচুনি হয়। 2 নম্বর শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরে দেবে যায়। 3 নম্বর দ্রুত শ্বাস নেয়। ভয়াবহতা সময় মতো সঠিক চিকিৎসা না করলে আক্রান্ত শিশু পঙ্গু হতে পারে, এমনকি শিশুর মৃত্যু হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সঠিক চিকিৎসার পরেও শিশুর মৃত্যু হতে পারে। প্রতিরোধ 3 ডোজ হিমোফাইলাইস ইনফ্লুয়েঞ্জা বি ভ্যাকসিন দিয়ে শিশুকে এই রোগ থেকে রক্ষা করা যায়। হাম সংক্রমণ হামে আক্রান্ত শিশু থেকে এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে সুস্থ শিশুর শরীরে প্রবেশ করে এবং হাম রোগে আক্রান্ত হয়। এটির 1 থেকে 3 দিনের লক্ষণ হলো প্রচন্ড জ্বর, সর্দি, কাশি এবং চোখ লাল হয়ে যায়। 4th দিনের লক্ষণ হচ্ছে জ্বর কমে আসে, মুখে ও শরীরে লালচে দানা দেখা দেয়। হামের দানা ওঠা 3-4 দিন পর দানা কালচে কুষ্কির মতো হয়ে ঝরে যায়। ভয়াবহতা হাম হলে শিশু নিউমোনিয়া, ডায়রিয়া, পুষ্টিহীনতায় ভুগতে পারে। কান পাকা রোগ হতে পারে, শিশুর রাতখানা রোগ দেখা দিতে পারে, এমনকি চোখ অন্ধ হয়ে যেতে পারে। হামের নানা জটিলতার কারণে শিশু মারাও যেতে পারে। প্রতিরোধ 9 মাস বয়স পূর্ণ হলে এই ডোজ MR টিকা এবং 15 মাস বয়স পূর্ণ হলে হামের 2য় ডোজ টিকা দিয়ে শিশুকে হাম রোগ থেকে প্রতিরোধ করা যায়। হামে আক্রান্ত শিশুকে অবশ্যই বয়স অনুযায়ী প্রাপ্য ভিটামিন A এর পরপর 2 দিন খাওয়াতে হবে। রুভেলা একটি ভাইরাসজনিত অত্যন্ত ছোঁয়াচে রোগ। এই রোগের জীবাণু প্রধানত বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে এবং রুভেলা রোগের লক্ষণ দেখা দেয়। গর্ভবতী মায়েরা গর্ভের প্রথম 3 মাসের সময় রুভেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে শতকরা 90% ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে গর্ভের শিশু মৃত্যু হতে পারে অথবা জন্মগত বিভিন্ন জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে, যা কনজেনিটাল রুভেলা সিনড্রোম নামে পরিচিত। সংক্রমণ রুভেলা আক্রান্ত ব্যক্তি থেকে এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে। লক্ষণ হলো গোলাপি রঙের হালকা দানা দেখা দেয়, ঘাড়ের গ্রন্থি ফুলে যায়, অল্প জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা হয়, চোখ লাল হয়, ক্ষুধা মন্দা, বমি বমি ভাব হয়। কিছু কিছু ক্ষেত্রে অস্থিসন্ধি ব্যথা হতে পারে, অস্বস্তি বোধ হয়। ভয়াবহতা হলো কনজেনিটাল রুভেলা সিনড্রোম, নাক দিয়ে রক্ত পড়া, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, অস্থিসন্ধিতে ব্যথা, মস্তিষ্কের ঝিল্লির প্রবাহ, অন্ধ্রে রক্তক্ষরণ। এই রোগের জটিলতা শিশুদের তুলনায় বড়দের বেশি দেখা দেয়। জটিলতার মধ্যে উল্লেখযোগ্য হলো কনজেনিটাল রুভেলা সিনড্রোম। গর্ভবতী মায়েরা যদি রুভেলা রোগে আক্রান্ত হয় তাহলে গর্ভের শিশু মারাত্মক জটিলতা ও জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যেমন বধির, চোখের ছানি, হৃৎপিণ্ডের জটিলতা, মানসিক প্রতিবন্ধকতা ইত্যাদি, যাকে কনজেনিটাল রুভেলা সিনড্রোম বলে। প্রতিরোধ হলো শিশুদের ক্ষেত্রে 9 মাস বা 270 দিন বয়স পূর্ণ হলে 1 ডোজ MR টিকা দিলে শিশুকে রুভেলা রোগ থেকে প্রতিরোধ করা যায়। কিশোরদের ক্ষেত্রে 15 বছর বয়স পূর্ণ হলে সব কিশোরীকে 1 ডোজ MR টিকা 1 ডোজ TT টিকার সঙ্গে দিতে হবে। পরবর্তীতে TT টিকার কর্মসূচি বা সময়সূচি অনুযায়ী 5 ডোজ TT টিকা দেওয়া। নিউমোকক্কাল নিউমোনিয়া এক ধরনের নিউমোনিয়া যা ব্যাকটেরিয়া দ্বারা শিশুদের দেহে মারাত্মক ধরনের সংক্রমণ করে। এই সংক্রমণ সাধারণত উপরের শ্বাসতন্ত্রের বেশি হয়। এছাড়া রক্ত, ফুসফুস, কান বা স্নায়ুতন্ত্রের সংক্রমণ হতে পারে। এই সংক্রমণের মধ্যে অন্যতম হলো মারাত্মক নিউমোনিয়া। এছাড়াও মেনিনজাইটিস, রক্ত প্রবাহ, কানের প্রদাহ, সাইনাস প্রদাহ, শ্বাসতন্ত্রের প্রদাহ ইত্যাদি। 5 বছরের কম বয়সী শিশু এবং বৃদ্ধ ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হওয়ার জন্য বেশি ঝুঁকিপূর্ণ। HIV আক্রান্ত ব্যক্তিরাও এই রোগের ঝুঁকিপূর্ণ। সংক্রমণ হলো এই রোগের জীবাণু প্রধানত রোগাক্রান্ত শিশুর হাসি কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। সুস্থ শিশু আক্রান্ত শিশুর সংস্পর্শে হলে এমনকি আক্রান্ত শিশুর ব্যবহৃত সামগ্রীর মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে। এছাড়াও রোগের জীবাণু সুস্থ মানুষের নাক, সাইনাস ও মুখে থাকতে পারে, যা নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে ছড়িয়ে এই রোগ ঘটাতে পারে।
লক্ষণ নিউমোনিয়া, কাশি, জ্বর, শ্বাসকষ্ট। অন্যান্য লক্ষণ মাথা ব্যথা, ক্ষুধামন্দা, ক্লান্তি, বুকে ব্যথা। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, মাথা ব্যথা, জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যায়, উজ্জ্বল আলোর প্রতি সংবেদনশীল হয়, গিঠে ব্যথা হয়, ঘুম ঘুম ভাব হয়, শরীরে তাপমাত্রা কমে যায়, অচেতন হয়ে যায়। ভয়াবহ শ্বাসকষ্ট, ফুসফুসে পর্দার পানি জমে যায়, ফুসফুসের ফোড়া, সেপসিস হয়। সময় মতো সঠিক চিকিৎসা না করলে আক্রান্ত শিশু পঙ্গু হতে পারে, এমনকি শিশুর মৃত্যু হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সঠিক চিকিৎসার পরেও শিশুর মৃত্যু হতে পারে। প্রতিরোধ 3 ডোজ নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন বা পিসিভি দিয়ে শিশুকে এই রোগ থেকে রক্ষা করা যায়। নিউমোকক্কাল কনফেকশন প্রতিরোধ করার জন্য সেরোটাইপের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন তৈরি করা হয়। উদাহরণ PCV7, PCV10, PCV13। বাংলাদেশে নিউমোকক্কাল রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে সরকার PCV10 ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ক্যান্সার টিউমার বা ক্ষত দীর্ঘদিন ভালো না হলে ক্যান্সার সৃষ্টি হয়। ফুসফুস, যকৃৎ, পাকস্থলী, জিহ্বা, স্তন, জরায়ু ইত্যাদির ক্যান্সার হতে পারে। লিওকেমিয়া বা রক্তের ক্যান্সারে আক্রান্ত রোগীর সাথে রক্তকণিকার সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পেয়ে রক্তের রোহিত রক্তকণিকাগুলো ধ্বংস করে ফেলে। এন্ডোস্কোপির মাধ্যমে অন্ত্র ক্যান্সার নির্ণয় করা হয়। আল্ট্রাসোনোগ্রাফিকের সাহায্যে সরাসরি নিডলস বায়োপসি করার মাধ্যমে লিভার ক্যান্সার সম্পূর্ণরূপে শনাক্ত করা যায়। পাপ টেস্টের মাধ্যমে জরায়ু ক্যান্সার নির্ণয় করা যায়। রক্ত ও অস্থিমজ্জা পরীক্ষার মাধ্যমে ক্যান্সার নির্ণয় করা যায়। ধূমপান ও তামাক সেবন বন্ধ করলে শতকরা 30% ক্যান্সার প্রতিরোধ সম্ভব। 1981 সালে দুইজন ব্রিটিশ রিচার্ড জল এবং রিচার্ড ফেট্রো জানান পরিমিত শাকসবজি খাওয়ার মাধ্যমে ক্যান্সার মৃত্যুহার শতকরা 33% কমানো সম্ভব। এইচআইভি বা এইডস মানবদেহে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এর আক্রমণে এইডস বা অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম রোগ হয়। এইচআইভি এক ধরনের রেট্রো ভাইরাস যা নির্দিষ্ট কয়েকটি উপায়ে মানবদেহে প্রবেশ করে। দেহের রক্তস্রোতে প্রবেশ করার পর এইচআইভি রক্তের শ্বেতকণিকা টি লিম্ফোসাইটকে আক্রান্ত বা আক্রমণ করে। এতে এগুলো নষ্ট হয়ে যাওয়ায় দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর ফলে শরীরে নানা রকমের বিরল রোগের আক্রমণ ঘটে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ, টিউমার ইত্যাদি। এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো এইডস আক্রান্ত ব্যক্তি সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয় এবং কোনো চিকিৎসায় এই রোগ ভালো হয় না। এর একমাত্র পরিণতি মৃত্যু। 5 জুন 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া অঞ্চলে প্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়। আফ্রিকার দেশগুলো এর প্রকোপ সবচেয়ে বেশি। এইচআইভির গঠন ভাইরাসটি গোলাকার, এর উপর ফিনহেড সদৃশ্য গ্লাইকোপ্রোটিন জাতীয় বস্তু উপস্থিত। এই গোলাকার গঠনের ভেতরে ষড়ভুজাকৃতির ক্যাপসিডে আরএনএ এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অবস্থিত। এইচআইভি আক্রমণের উপায় হলো অনৈতিক এবং অনিরাপদ দৈহিক সম্পর্কের মাধ্যম। এইচআইভি বা এইডস আক্রান্ত মায়ের মাধ্যমে তার শিশু সংক্রমিত হতে পারে। এইচআইভি সংক্রমিত রক্ত এবং অপারেশনে ব্যবহৃত যন্ত্রপাতির মাধ্যমে, যেমন এইচআইভি সংক্রমিত রক্ত কোনো দেহে পরিসঞ্চালন, এইচআইভি সংক্রমিত রোগের ব্যবহৃত সুচ, সিরিজ বা অপারেশনের যন্ত্রপাতি ব্যবহার, এইচআইভি সংক্রমিত অঙ্গ বা কোষ বিশিষ্ট কোনো ব্যক্তির দেহে প্রতিস্থাপন। এই যে লক্ষণ, মানবদেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করার 6 মাস থেকে 10 বছরের মধ্যে শরীরে এইসের লক্ষণ প্রকাশ পায়। এই রোগের কোনো নির্দিষ্ট লক্ষণ নেই, তবে শরীরের ওজন দ্রুত কমে যায়, অজানা কারণে 2-3 মাসের বেশি সময় ধরে জ্বর থাকে, দীর্ঘদিন ধরে শুকনা কাশি থাকা, 2 মাসের বেশি সময় ধরে পাতলা পায়খানা হয়, শরীরের বিভিন্ন অঙ্গের ছত্রাকজনিত সংক্রামক দেখা দেয়, লসিকা গ্রন্থি ফুলে যায়। এইডস প্রতিরোধ প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এইডস রোগ প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচআইভি সংক্রমণ কিভাবে ঘটে তা সম্বন্ধে সবাইকে শিক্ষা দেওয়া, অন্যকে সংক্রমিত না করার ব্যবস্থা অবলম্বন করা এবং নিজেকে এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষা রাখা। রক্তদান বা গ্রহণ ও নিয়ন্ত্রিত যৌন সম্পর্ক, ড্রাগ ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি সম্বন্ধে অবহিত করে এইডস রোগের বিস্তার কমানো যায়। সরকার এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মরণব্যাধি এইডসের সংক্রমণ কিভাবে ঘটে সে সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে এই রোগ থেকে জনসাধারণকে মুক্ত করা যেতে পারে। যৌনরোগ বা সেক্স ডিজিজ, ইংরেজিতে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেক্ট এর সংক্ষিপ্ত নাম যথাক্রমে এসটিডি ও এসটিআই। এসব রোগ এবং সংক্রমণ সাধারণত নিরাপদ যৌন মিলনের মাধ্যমে বিস্তার লাভ করে। যৌন রোগগুলো ভাইরাস গঠিত অথবা ব্যাকটেরিয়া গঠিত হতে পারে। এই ধরনের প্রধান রোগগুলো হলো গনোরিয়া, সিফিলিস, ক্লামিডিয়া, এইচআইভি, জননেন্দ্রিয় চর্মরোগ ও ফোড়া, হেপাটাইটিস ভি। এই রোগগুলোর প্রধান লক্ষণগুলো হলো যৌনাঙ্গ এবং আশেপাশে গায়ে চুলকানি, প্রস্রাবের সময় ব্যথা এবং জ্বালা করা, যৌনাঙ্গ থেকে ফুস পড়া ইত্যাদি। যাদের যৌন রোগ নেই তাদের তুলনায় যাদের যৌন রোগ আছে তাদের এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
টিবি বা টিউবারকিউলোসিসকে সংক্ষেপে টিবি বলা হয়। এটাকে যক্ষা বা থাইসিসও বলে। টিউবারকিউলোসিস ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে যক্ষা রোগ হয়। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, অপুষ্টিকর ও অপর্যাপ্ত খাদ্য গ্রহণ এবং অধিক পরিশ্রমে এই রোগ হয়। লক্ষণ: বিকালের দিকে সামান্য জ্বর, 3 সপ্তাহের বেশি কাশি, কাশির সঙ্গে রক্ত, ওজন কম ইত্যাদি। প্রতিকার: এই রোগের চিকিৎসায় ওষুধ সেবন এবং পরিশ্রম প্রয়োজন। প্রতিরোধ: এই রোগ প্রতিরোধের জন্য শিশুকে বিসিজি টিকা দেওয়া উচিত। সংক্রমণ: রোগীর কফের সঙ্গে এই রোগ ছড়ায়। রোগ নির্ণয় এবং চিকিৎসার আধুনিক প্রযুক্তি। রোগ নির্ণয় এবং চিকিৎসার আধুনিক প্রযুক্তির মধ্যে এক্স-রে। এক্স-রে দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রনিক কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার রশ্মি নির্গত হয়। এই নির্গত রশ্মিকে এক্স-রে বা রঞ্জন রশ্মি বলে। 1895 সালে উইলিয়াম রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন। চিকিৎসা ক্ষেত্রে এক্স-রে ব্যবহার: স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল বা দাগ, ভেঙে যাওয়া হাড়, শরীরের ভেতরে কোনো বস্তু বা ফুসফুসের কোনো ক্ষত, দাঁতের ক্যারিজ ইত্যাদির অবস্থান নির্ণয়ে এক্স-রে ব্যবহৃত হয়। 2 নম্বর সিটি স্ক্যান ও এক ধরনের এক্স-রে। সিটি স্ক্যানের সাহায্যে কোনো কিছুর ত্রিমাত্রিক ধারণা পাওয়া যায়, ফলে এটি আরও নির্ভুল হয়। 3 নম্বর ক্যান্সারের চিকিৎসা এক্স-রে ব্যবহৃত হয়। 4 নম্বর পরিপাক নালী দিয়ে খাদ্যবস্তুর গমন পথ অনুসরণ, পরিপাক আলসার নির্ণয় প্রভৃতি কাজে এক্স-রে ব্যবহৃত হয়। এক্স-রে ক্ষতিকারক প্রভাব হচ্ছে এই রশ্মি মানবদেহে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে। উচ্চ মাত্রার রশ্মি শরীরের বিভিন্ন রকম ক্যান্সার সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী এই রশ্মির সংস্পর্শে পড়লে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, শারীরিক বিকলাঙ্গতা দেখা দেয়, শিশু মানসিক বিকারগ্রস্ত হতে পারে। এক্স-রে ক্ষতিকর প্রভাব বংশ পরম্পরা স্থানান্তরিত হয়। আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি সেসব শব্দ তরঙ্গকে বা তরঙ্গের কম্পাঙ্ক 20,000 হার্জ এর বেশি তাদের আল্ট্রাসাউন্ড বলে। আল্ট্রাসাউন্ড ব্যবহারের রোগ নির্ণয়ের পদ্ধতিকেই বলা হয় আল্ট্রাসোনোগ্রাফি। এর ব্যবহার আল্ট্রাসোনোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার স্ত্রীরোগ এবং প্রসূতি বিজ্ঞানে লক্ষ্য করা যায়। এর সাহায্যে ভ্রূণের আকার, পূর্ণতা, ভ্রূণের স্বাভাবিক এবং অস্বাভাবিক অবস্থান জানা যায়। প্রসূতি বিদ্যায় এটি একটি দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য কৌশল। আল্ট্রাসোনোগ্রাফিক সাহায্যে জরায়ুর টিউমার এবং অন্যান্য পেলভিক ম্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়। বিভিন্ন ধরনের ডাক্তারি পরীক্ষা যেমন পিত্তপাথর, হৃদযন্ত্রের ত্রুটি, টিউমার শনাক্তকরণ আল্ট্রাসোনোগ্রাম ব্যবহার করা হয়। হৃৎপিণ্ডের পরীক্ষাকে ইকোকার্ডিওগ্রাফি বলে। সিটি স্ক্যান। সিটি স্ক্যান শব্দটি ইংরেজি কম্পিউটেড থর্মোগ্রাফি স্ক্যান এর সংক্ষিপ্ত রূপ। চিকিৎসা বিজ্ঞানে এটি প্রতিবিম্ব তৈরির একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের ত্রিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয়, সেই প্রক্রিয়াকে টমোগ্রাফি বলে। শরীরের কোনো সমস্যা বা ক্ষতির নিখুঁত অবস্থা এবং প্রকৃতি নির্ণয়ের জন্য সিটি স্ক্যান ব্যবহৃত হয়। আলোর প্রতিসরণের সঙ্গে জ্যামিতিক হিসেবের মাধ্যমে ত্রিমাত্রিক ছবিগুলোকে এখানে ত্রিমাত্রিক করা হয়। এর মাধ্যমে কোনো পেশি বা অস্থির স্থান পরিবর্তন, অস্থির টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা শরীরের ক্ষতির নিখুঁত অবস্থান পাওয়া যায় বা জানা যায়। সিটি স্ক্যানে এক গুচ্ছ রশ্মি ছোটা হয়। এই রশ্মিগুলো একটি অক্ষকে কেন্দ্র করে বিভিন্ন দিক থেকে ছবি তোলে। ত্রিমাত্রিক এই ছবিগুলো জ্যামিতিক হিসাবের মাধ্যমে ত্রিমাত্রিক রূপ দেওয়া হয়, আর এতে কোনো বস্তুর অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা সহজ হয়। মাথায় আঘাত ফলে মস্তিষ্কে কোনো ধরনের রক্তক্ষরণ হয়েছে কিনা তা বোঝার জন্য সিটি স্ক্যান একটি উত্তম উপায়। 1967 সালে ইংল্যান্ডে স্যার গডফ্রে হাইন্সফিল্ড সিটি স্ক্যান উদ্ভাবন করেন। বর্তমানে সারা বিশ্বের রোগ নির্ণয়ে এটি বহুল ব্যবহৃত পদ্ধতি হলো সিটি স্ক্যান। সিটি স্ক্যানের ব্যবহার হলো: 1 নম্বর, সিটি স্ক্যানের সাহায্যে টিস্যু, রক্তবাহী শিরা, ধমনী, ফুসফুস, ব্রেন ইত্যাদির ছবি পাওয়া যায়। যকৃৎ, ফুসফুস ও অগ্ন্যাশয়ের ক্যান্সার শনাক্ত করার কাজে সিটি স্ক্যান ব্যবহৃত হয়। 2 নম্বর, সিটি স্ক্যানের প্রতিবিম্ব চিকিৎসককে টিউমার শনাক্তকরণ, টিউমারের আকার, অবস্থান এবং টিউমারটি পার্শ্ববর্তী অন্য টিস্যুকে কী পরিমাণ আক্রান্ত করেছে তা নির্ণয়ে সাহায্য করে। 3 নম্বর, মাথার সিটি স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের ভিতরে কোনো ধরনের রক্তপাত, ধমনী ফোলা এবং টিউমারের উপস্থিতি সম্পর্কে জানা যায়। এমআরআই এর পুনরূপ হলো ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং হলো এমআরআই। এটি একটি অত্যাধুনিক বিশেষ পরীক্ষা পদ্ধতি যা চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয়ে বহুল ব্যবহৃত। 2003 সালে পাউল সি লেন্টারভার, এস পিটার মিসফিল্ডকে এমআরআই আবিষ্কারের জন্য চিকিৎসাবিদ্যায় নোবেল দেওয়া হয়। এমআরআই পদ্ধতির ব্যবহার মানবদেহের বিভিন্ন তন্ত্রের টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিজনিত টিউমার নির্ণয়, আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তক্ষরণ, রক্তনালীকে সংক্রামক রোগ, জীবাণু সংক্রামিত রোগ, মস্তিষ্ক ও কোমল টিস্যুর টিউমার নির্ণয় প্রভৃতি কাজে এই পদ্ধতি ব্যবহার করে আসছে। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি শব্দের
শব্দটি হলো সংক্ষিপ্ত রূপ বা এই ইলেকট্রোকার্ডিওগ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইসিজি। ইসিজি হচ্ছে অত্যন্ত সহজ ব্যথাহীন একটি পরীক্ষা যার মাধ্যমে হৃৎপিণ্ডের বর্তমান এবং পূর্বের সমস্যা বোঝা যায়। এর সাহায্যে নিয়মিতভাবে কোনো ব্যক্তির হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা যায়। ইসিজি পরীক্ষাটি তরঙ্গের মাধ্যমে করা হয়। এই পরীক্ষায় রোগীর বুকের উপর দুইটি ধাতব দণ্ড স্থাপন করা হয়। একটি হৃৎপিণ্ড বা হৃৎকম্পন এবং হৃৎপিণ্ড থেকে যে বৈদ্যুতিক তরঙ্গ নিঃসৃত হয় তা ইসিজি মেশিনে পাঠিয়ে দেয়। ইসিজি মেশিন সাধারণত এটি গ্রাফ আকারে প্রদর্শন করে। এই গ্রাফ দেখেই হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা তা বোঝা যায়। এক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ইসিজির মাধ্যমে হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা, হৃৎপিণ্ড নিয়মিত কিনা, শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গ রক্ত চলাচল সঠিক কিনা বোঝা যায়। এছাড়া শরীরের কোনো নির্দিষ্ট রাসায়নিক উপাদান ঠিক আছে কিনা এবং তাও এর মাধ্যমে বোঝা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি সম্ভাব্য হার্ট অ্যাটাক সম্পর্কে নির্ভরযোগ্য সতর্ক সংকেত দিতে পারে। ইসিজির ব্যবহার হচ্ছে সাধারণত কোনো রোগের বাহ্যিক লক্ষণ যেমন বুকের ধরফরানি, অনিয়মিত এবং দ্রুত হৃদস্পন্দন, বুকে ব্যথা ইত্যাদির কারণ নির্ণয়ের জন্য ইসিজি পরীক্ষা করা হয়। এছাড়াও নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে যেমন অপারেশনের পূর্বে ইসিজির সাহায্য নেওয়া হয়। হৃৎপিণ্ডের যেসব অস্বাভাবিক প্রকৃতি ইসিজির মাধ্যমে শনাক্ত করা হয় সেগুলো হলো হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন, যেমন হৃৎপিণ্ডের স্পন্দনের হার বেশি বা কম বা অনিয়মিত হলে, হার্ট অ্যাটাক যা সম্প্রতি বা কিছুদিন পূর্বে সংঘটিত হয়েছে, সম্প্রসারিত হৃৎপিণ্ড অর্থাৎ হৃৎপিণ্ডের আকার বড় হয়ে যাওয়া। ইকোকার্ডিওগ্রাফি হলো হৃৎপিণ্ডের কার্যক্ষমতা এবং রোগ শনাক্ত করার বিশেষ ধরনের পরীক্ষা পদ্ধতি হলো ইকোকার্ডিওগ্রাফি। বুকের উপর একটি ট্রান্সডিউসারের সাহায্যে রেকর্ড করা হয়। ক্লিনিক্যাল পরীক্ষা এক্স-রে ইসিজির সঙ্গে সমন্বিতভাবে এটি ইকোকার্ডিওগ্রাফি ব্যবহার করে রোগ শনাক্ত করা যায়। এন্ডোস্কোপি হলো অপটিক্যাল ফাইবার বা এই জাতীয় ব্যবস্থার আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ করাকে এন্ডোস্কোপি বলে। অপটিক্যাল ফাইবারের সাহায্যে শরীরের ভিতরের আলোক উৎস প্রবেশ করিয়ে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে সরাসরি পর্যবেক্ষণই এন্ডোস্কোপি। ফাইব্রো অপটিক এন্ডোস্কোপি ব্যবহারের মাধ্যমে আলোক উৎসের অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে পাকস্থলীর ঘা পর্যবেক্ষণ করা যায়। এক্স-রে রিপোর্ট সন্দেহজনক হলে গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, ডেনাল আলসার, ক্যান্সার কোষ, অবাঞ্ছিত বস্তু অপসারণের পরীক্ষা প্রভৃতি ক্ষেত্রে এন্ডোস্কোপি করা হয়। এন্ডোস্কোপির ব্যবহার: 1 নম্বর খাদ্যনালী, পাকস্থলী ও ডিওডেনামের অবস্থা পর্যবেক্ষণ করতে এন্ডোস্কোপি করা হয়। 2 নম্বর পাকস্থলীর আলসার নির্ণয়ে এন্ডোস্কোপি করা হয়। 3 নম্বর অসতর্কতা বশত পাকস্থলীতে কোনো কিছু ঢুকে আটকে গেলে এন্ডোস্কোপি করা হয়। খাদ্য গলিতে সমস্যা বা পুষ্টিক নালীর সামান্য সমস্যা এন্ডোস্কোপি করা হয়। 5 নম্বর অন্ত্রে রক্তক্ষরণ হলে পরীক্ষার জন্য এন্ডোস্কোপি করা হয়। রেডিওথেরাপি শব্দটি ইংরেজি রেডিয়েশন থেরাপি শব্দের সংক্ষিপ্ত রূপ। এটি ব্যবহার করে বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক প্রকৃতি, রক্তের কিছু ব্যাধির চিকিৎসা করা হয়। রেডিওথেরাপি হলো ক্যান্সারের আরোগ্য বা নিয়ন্ত্রণের একটি কৌশল। এর মাধ্যমে শরীরে যে অঙ্গে ক্যান্সার হয়েছে সেই অঙ্গে আক্রান্ত কোষগুলো ক্ষতিগ্রস্ত করা হয় এবং অসুস্থ কোষগুলো ধ্বংস হয়ে যায়। বিভিন্ন কারণে ক্যান্সার আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি দেওয়া হয় এবং অনেক রোগীর জন্য এটি একমাত্র চিকিৎসা। এই ব্যবস্থায় 2 ধরনের শক্তির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত কোষে ডিএনএ ধ্বংস করা হয়। একটি হলো আলোকরশ্মি ফোটন কণাকে কাজে লাগিয়ে, অন্যটি হলো তেজস্ক্রিয় কণার মাধ্যমে। একটি কোষের যে অংশ ডিএনএ তৈরি হয় তাকে অনিয়মিত করে ফেলে, ফলশ্রুতিতে ডিএনএ ভেঙে কোষ ধ্বংস হয়ে যায়। কেমোথেরাপি ক্যান্সার বিনাশী ঔষধ দিয়ে ক্যান্সারের চিকিৎসা করাকে কেমোথেরাপি বলে। ক্যান্সার যখন সারা দেহে ছড়িয়ে পড়ে অস্ত্রোপচারে এই চিকিৎসা করা সম্ভব হয় না, তখন কেমোথেরাপি করা হয়। কেমোথেরাপি হচ্ছে সমস্ত শরীরের চিকিৎসা। কেমোথেরাপি ক্যান্সার আক্রান্ত কোষকে আক্রমণ করে ক্যান্সার নিরাময়ের চেষ্টা করে। এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো বমিভাব, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, মুখের আলসার ইত্যাদি। কেমোথেরাপির প্রয়োগের উদ্দেশ্য 3টি: ক্যান্সার সম্পূর্ণ বিনাশ করা, ক্যান্সার নিয়ন্ত্রণ করা, ক্যান্সারের জটিলতা কমানো। এনজিওগ্রাফি হলো একটি বহুল ব্যবহৃত পরীক্ষা যার মাধ্যমে ধমনী, শিরার অন্তঃগাত্র এবং হৃৎকোষ্ঠের অভ্যন্তরস্থ ভাগের অবস্থা নির্ণয় করা যায়। এই পরীক্ষায় সুবিধাজনক রঞ্জন পদার্থ বা বিকিরণ ব্যবহার করে যেসব অংশে ক্ষুদ্র ক্ষুদ্র ছবি পাঠানো হয় তা সমন্বয় করে রোগ নির্ণয় করা যায় অত্যন্ত নির্ভুলভাবে। রোগ নির্ণয় এবং নিরাময়ের বিভিন্ন পদ্ধতির ঝুঁকি, পার্শ্ব প্রতিক্রিয়া এবং তা এড়ানোর উপায়। নিচে কিছু গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়, নিরাময়ের বিভিন্ন পদ্ধতি, ঝুঁকি, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি
এড়ানোর উপায় সহ দেওয়া হলো, যেমন পদ্ধতি, পার্শ্ব প্রতিক্রিয়া, ঝুঁকি বা ঝুঁকি এড়ানোর উপায়। প্রথমত এক্স রে। অতিরিক্ত এক্স রে জীবকোষ ধ্বংস করে। পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুঁকিগুলো হলো শিশুদের প্রজননতন্ত্রে এক্স রে ক্ষতিকর প্রভাব ফেলে। গর্ভবতী অবস্থায় এক্স রে মা ও শিশু উভয়ের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। একই জায়গায় বারবার এক্স রে করার ফলে টিউমার সৃষ্টির সম্ভাবনা থাকে। ঝুঁকি এড়ানোর উপায়, গর্ভবতী মহিলাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এক্স রে রুমে যাওয়া ঠিক নয়। শিশুদের এক্স রে করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা এক্স রে রুমে কাজ করেন তাদের এক্স রে তেজস্ক্রিয়তা এড়াতে পুরো সীসার দেয়ালের আড়ালে থাকতে হবে। অ্যান্ডোস্কোপ অ্যান্ড আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফির ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, আলট্রাসোনোগ্রাফি একটি বড় সীমাবদ্ধতা হলো এটি কঠিন অস্থি ভেদ করতে পারে না। এতে অস্থির পেছনের অংশ সম্পূর্ণভাবে সর্বদা ধরা পড়ে না। যদিও বিশ্বস্ত সংস্থার মতে আলট্রাসোনোগ্রাফি ক্ষতিকর নয়, তবে তারা পরামর্শ দিয়েছেন গর্ভবতী অবস্থায় যতটা সম্ভব কম আলট্রাসাউন্ড ব্যবহার করা উত্তম। ঝুঁকি এড়ানোর উপায় হচ্ছে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে শরীরের অভ্যন্তরে একটি সঠিক ছবি পাওয়া অনেকাংশে নির্ভর করে যিনি যন্ত্রটি ব্যবহার করবেন তার দক্ষতার উপর। এক্স রে তুলনায় আলট্রাসোনোগ্রাফি অধিকতর নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি। তবুও আলট্রাসোনোগ্রাফি খুবই সীমিত সময়ের জন্য ব্যবহার করতে হবে। এছাড়া ট্রান্সডিউসারকে সবসময় নড়াচড়ার মধ্যে রাখতে হবে যেন এটি কোনো নির্দিষ্ট স্থানে স্থির না থাকে। সিটি স্ক্যান। সিটি স্ক্যানের ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, এখানে তেজস্ক্রিয় বিকিরণ থাকে যদিও এটি খুবই বেশি নয়। কখনো কখনো সিটি স্ক্যানের ডাই ব্যবহার করা হয় যা অনেকের ক্ষেত্রে অ্যালার্জি জনিত সমস্যা তৈরি করে। সাধারণত গর্ভবতী মহিলাদের সিটি স্ক্যান পরীক্ষা করা হয় না। ঝুঁকি এড়ানোর উপায় হচ্ছে, ধাতব বোতাম বা চেইন বিশিষ্ট কোনো কাপড় পরিধান না করা, ধাতব অলংকার, ঘড়ি ইত্যাদি না রাখা। গর্ভবতীর অ্যালার্জি জনিত সমস্যার কথা পূর্বে ডাক্তারকে জানাতে হবে। এমআরআই এর ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, অনেক সময় এখানে ডাই ব্যবহার করা হয় যা অ্যালার্জি জনিত প্রতিক্রিয়ার কারণ হতে পারে। কখনো কখনো এমআরআই মেশিনের টানা উচ্চ শব্দের কারণে মাথা ব্যথা বা ঝিমুনি ভাব আসতে পারে। ঝুঁকি এড়ানোর উপায় হচ্ছে, ডাইয়ের উপাদান সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হতে হবে। এমআরআই মেশিনের আশেপাশে ধাতব কোনো বস্তু রাখা যাবে না। অ্যান্ডোস্কোপির ঝুঁকি হচ্ছে, জ্বর হওয়া, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হওয়া, পায়খানার রং কালচে হয়ে পড়া, পেটে ব্যথা অনুভব করা বা প্রচন্ড ব্যথা হওয়া। এতে ঝুঁকি এড়ানোর উপায় হচ্ছে, এন্ডোস্কোপি কেবল বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে করা হয়, তাই এন্ডোস্কোপি করার পূর্বে এবং পরে অবশ্যই চিকিৎসকের সব পরামর্শ পালন করতে হবে। রেডিওথেরাপির ঝুঁকি হলো চুল পড়া, চামড়া ঝুঁকে যাওয়া, মুখের ভেতরের অংশ ও গলা শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব, ডায়রিয়া, বদহজম, প্রচন্ড ক্লান্তি ও অবসাদ। ঝুঁকি এড়ানোর উপায়গুলোর মধ্যে আছে, রেডিওথেরাপি দেওয়ার সময় রোগীকে প্রতিবার একই স্থানে রেখে চিকিৎসা দিতে হবে। রেডিওথেরাপি চলাকালীন অবশ্যই চিকিৎসকের সঠিক পরামর্শ মেনে চলতে হবে। কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া বা ঝুঁকি হচ্ছে, চুল পড়ে যাওয়া, হাতের তালু বা পায়ের তালু প্রভৃতি রঙের চামড়া পুড়ে যাওয়া, হজমের সমস্যা হওয়া এবং এর কারণে ডায়রিয়া, পানি শূন্যতা, বমি প্রভৃতি সমস্যা হওয়া, লোহিত রক্তকণিকা, শক্ত রক্তকণিকা এবং অনুচক্রিকা উৎপাদন বাধাগ্রস্ত হওয়া। এই ঝুঁকি এড়ানোর উপায় বা কেমোথেরাপির ক্ষেত্রে ঝুঁকি এড়ানোর উপায় হচ্ছে, শরীরের তাপমাত্রার দিকে লক্ষ্য রাখা, তরল বা নরম খাবার খাওয়া, কেমোথেরাপির গ্রহণকৃত রোগীর বর্জ্য সতর্কতার সঙ্গে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, শরীরের অভ্যন্তরীণ পরিবর্তন ঠিক রাখার জন্য সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। অ্যাঞ্জিওগ্রাফির ঝুঁকি বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, সাধারণভাবে রক্তপাত বা ইনজেকশন স্থানে ব্যথা হতে পারে। নরম টিউবের মাধ্যমে ডাই প্রবেশ করানো হয়। অনেকের দেহে ডাইয়ের ফলে অ্যালার্জির সৃষ্টি হতে পারে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কখনো কখনো কিডনির ক্ষতি হতে পারে। ঝুঁকি এড়ানোর উপায়ের মধ্যে আছে অ্যাঞ্জিওগ্রাফি, শরীরের কোনো উপাদানের সঙ্গে অ্যালার্জি আছে তার উপর নির্ভর করে ডাই নির্ধারণ করা। যাদের কিডনি সমস্যা আছে অথবা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাফি করানোর পর আলাদা পরীক্ষার মাধ্যমে কিডনি থেকে ডাইয়ের অনুপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচারাল সায়েন্স। কিছু কৃষি বিজ্ঞান সম্পর্কিত শাখা যেমন এগ্রিকালচার, মাশরুমের চাষ; এপিকালচার, মৌমাছি চাষ; আরবরিকালচার, বাগান সৌন্দর্য বিদ্যা; এভিকালচার, পাখি পালন; ফ্লোরিকালচার, ফুল চাষ; ফাঞ্জিকালচার, ছত্রাক চাষ; হর্টিকালচার, উদ্যানতত্ত্ব বা উদ্যানবিদ্যা; ফাউল কালচার, মুক্ত চাষ; ফিসিকালচার, মৎস্য চাষ; ফাউন কালচার, গোল্ডা চিংড়ি বা স্বাদু পানির চিংড়ি বা হোয়াইট গোল্ডের চাষ; সিম্প কালচার, বাগদা চিংড়ি বা লোনা পানির চিংড়ি বা ব্ল্যাক টাইগার চাষ; সেরিকালচার, রেশম চাষ; সিভিকালচার, ঘাস চাষ। সয়েল বা মাটি হলো ভূপৃষ্ঠের উপরিভাগ যেখানে উদ্ভিদ জন্মে এবং যার উপর মানুষ বসবাস করে। ক্ষয়িত ও বিকৃত শিলা চূর্ণের সঙ্গে বিভিন্ন জৈব উপাদান একত্রিত হয়ে মাটি গঠিত হয়। গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় খাদ্য উপাদান গ্রহণ করে। মাটি বালিকণা, ফলিকণা ও কর্দম কণা দ্বারা গঠিত। মাটির যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে অজৈব 45%, জৈব 5%, বায়ু 25%, পানি 25%।
মাটির প্রকারভেদ। মাটি প্রধানত 4 প্রকার, সেগুলো হচ্ছে দোআঁশ, এঁটেল, বেলে এবং কাদা মাটি। দোআঁশ মাটি, যেটি বায়ুর চলাচল সবচেয়ে বেশি, পানি ধারণ ও শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি। সবচেয়ে উর্বর মাটি হচ্ছে দোআঁশ মাটি। সবচেয়ে ভালো ফসল জন্মে। চাষাবাসের জন্য অম্লধর্মী দোআঁশ মাটি অত্যন্ত উপযোগী। এই মাটিতে বালি, পলি এবং কর্দম কণা সমপরিমাণে মিশ্রিত থাকে। এর অনুপাত হচ্ছে 1:1:1। 2 নম্বর এঁটেল মাটি। এঁটেল মাটি সবচেয়ে শক্ত আকৃতির মাটি। পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, কিন্তু পানি পরিশোষণের ক্ষমতা সবচেয়ে কম। ধান, পাট, আখ, গম ইত্যাদি ফসল ভালো জন্মে। বেলে মাটি। বেলে মাটি 70% বালির উপস্থিতি থাকে। মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এবং পানি পরিশোষণের ক্ষমতা সবচেয়ে বেশি। রাস্তাঘাট এবং বিভিন্ন ইমারতে এটি ব্যবহার করা হয়। 4 নম্বর কাদা মাটি। কাদা মাটি, এই মাটি নরম এবং পিচ্ছিল। কুমাররা এই মাটি গৃহস্থালির বিভিন্ন দ্রব্য তৈরি করে। 4 নম্বর কাদামাটি। এই মাটি নরম ও পিচ্ছিল। কুমাররা এই মাটি গৃহস্থালির বিভিন্ন দ্রব্য তৈরি করে। এছাড়াও মাটির অন্য কতগুলো পরিচয় নিচে দেওয়া হলো, যেমন ল্যাটেরাইট মাটি। অগ্নিশিলা থেকে উৎপন্ন এক ধরনের মাটির রং লাল হয়ে যায়। এই মাটিকে আয়রন অক্সাইড থাকে, একে পেরেরোসা ও বলা হয়। পটজল মাটি। পটজল মাটি হচ্ছে ছাই রঙের। এই মাটির উপস্থিতি বাংলাদেশে সাধারণত দেখা যায় না। সারনোজেন মাটি। সারনোজেন শব্দের অর্থ হলো কালো রঙের মাটি। বাংলাদেশে এই ধরনের মাটি পাওয়া যায় যার রং কালো বা ধূসর হয়ে থাকে। অম্লীয় মাটির অম্লত্ব ও ক্ষারত্ব। মাটিতে অ্যাসিড বা অম্ল ও ক্ষারের উপস্থিতির পরিমাণ পর্যালোচনা করে এর অম্লত্ব বা ক্ষারত্ব নির্ধারণ করা যায়। মাটির পিএইচ এর মাত্রা দ্বারা অম্লত্ব ও ক্ষারত্ব নির্ধারণ করা যায়। পিএইচ এর মাত্রা 7 হলে মাটি অম্লত্ব এবং ক্ষার নিরপেক্ষ। পিএইচ এর মাত্রা 7 এর কম হলে মাটিতে অম্ল এবং বেশি হলে ক্ষার হিসেবে গণনা করা হয়। অম্ল মাটির উর্বরতা কমায়। মাটির অম্লত্ব প্রয়োজনের তুলনায় বেশি হলে বা বেশি হয়ে গেলে এতে ক্ষার প্রয়োগ করে অম্ল ক্ষারের সামঞ্জস্যতা আনতে হয় বা সাম্য অবস্থা আনতে হয়। চুন বা ক্যালসিয়াম অক্সাইড হলো একটি ক্ষারকীয় অক্সাইড যা প্রয়োগে অম্লত্ব হ্রাস করা যায়। হর্টিকালচার কৃষি বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ, গাছের কলা, বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা নিয়ে আলোচনা করা হয় তাকে হর্টিকালচার বা উদ্যান বিদ্যা বলে। এই মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফুল, ফল, সবজি, বাদাম, বীজ, মাশরুম, শৈবাল, সমুদ্র শৈবাল এবং খাদ্য নয় এরূপ ফসল যেমন ঘাস ও অলঙ্করণের কাজে ব্যবহৃত গাছ, উদ্ভিদের চাষাবাদ। এছাড়াও আরও অন্তর্ভুক্ত রয়েছে উদ্ভিদ সংরক্ষণ, বাগান নকশা, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং অরণ্যবিদ্যা। উদ্ভিদের গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক গুরুত্বের মধ্যে রয়েছে খাদ্য উৎপাদনকারী উদ্ভিদ যেমন গম, ধান, ভুট্টা, আলু, রসুন, মসুর, ছোলা, বাদাম, আম, কলা, কাঁঠাল ইত্যাদি। ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। বাংলাদেশ হাইব্রিড ধান উৎপাদন শুরু করে 1998 সাল থেকে। এটি চীনের কৃষি বিজ্ঞানী ইউয়ান লং পিং কর্তৃক উদ্ভাবিত এক প্রকার উচ্চ ফলনশীল ধান। সুইজারল্যান্ডের সুইস ইনস্টিটিউট অফ টেকনোলজি 1999 সালে ভিটামিন এ সমৃদ্ধ ধান গোল্ডেন রাইস আবিষ্কার করেছে। সুপার রাইস হলো এক ধরনের হাইব্রিড ধান যা ইরি কর্তৃক ফিলিপাইনে উদ্ভাবিত। বস্ত্র উৎপাদনকারী উদ্ভিদ যেমন তুলা পাট, মেস্তা পাট, শন পাট, বাঁশ ইত্যাদি। রাজস্থান নির্মাণে ব্যবহৃত উদ্ভিদ যেমন বাঁশ, ছন, গোলপাতা, শাল, সেগুন, সুন্দরী, গর্জন, গামারি, কাঁঠাল, কোড়ো ইত্যাদি। ঔষধ উৎপাদনকারী উদ্ভিদ যেমন অর্জুন, কালমেঘ, তুলসী, থানকুনি, দুর্বা, নিম, বানর লাঠি, বাসক, বেল, সর্পগন্ধা, মুক্তাঝুরি, রসুন, দুতুরা, ছাতিম ইত্যাদি। থানকুনি আয়ুবর্ধক, মেধাবর্ধক, স্মৃতিবর্ধক, আমশূল ও আমরস বা আমরক্ত নাশক। পানীয় উৎপাদনকারী উদ্ভিদ যেমন ডাব, চা, কফি, লেবু, আখ, খেজুর ইত্যাদি। ঘাস জাতীয় উদ্ভিদ যেমন ধান, গম, যব, ছন, বাঁশ প্রভৃতি সবই ঘাস জাতীয় উদ্ভিদ, তবে ঘাস বা বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড়। তেল উৎপাদনকারী উদ্ভিদ যেমন সরিষা, সয়াবিন, তিল, বাদাম, তিসি, সূর্যমুখী, নারিকেল ইত্যাদি তেল উৎপাদনকারী উদ্ভিদ। এসব উদ্ভিদ থেকে যে তেল পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ তেল বলে। বনসাই হলো প্রাচীন চীনা শব্দ ফেনজাই থেকে জাপানি বনসাই শব্দের উৎপত্তি। বনসাই অর্থ ট্রের মতো ফলানো। শক্ত কাণ্ড বিশিষ্ট গাছকে নান্দনিকভাবে কর্মকৃতি করার শিল্পকে বনসাই বলে। বট, বকুল, বেলি, কামিনী সহ অসংখ্য উদ্ভিদের বনসাই করা যায়। হর্টিকালচার বিষয়ক গবেষণা সংস্থা যেমন গম গবেষণা প্রতিষ্ঠান দিনাজপুর, ডাল ও ইক্ষু গবেষণা প্রতিষ্ঠান ঈশ্বরদী পাবনা, আম গবেষণা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ, চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল মৌলভীবাজার, মশলা গবেষণা প্রতিষ্ঠান শিবগঞ্জ বগুড়া, রেশম গবেষণা প্রতিষ্ঠান। ফিসিকালচার বিজ্ঞানসম্মত উপায়ে কৃত্রিমভাবে মাছ প্রজনন, পালন এবং অন্যত্র প্রতিস্থাপনের প্রক্রিয়াকে
ফিসি কালচার বা মৎস্য চাষ বলে। ঝিনুক, শামুক, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি চাষ ফিসি কালচারের অন্তর্ভুক্ত। বাংলাদেশে প্রাণীজ আমিষের 70-80% মাছ থেকে পাওয়া যায়। মাথাপিছু 12 গ্রাম আমিষ খাওয়া উচিত। বিভিন্ন প্রজাতির মাছের একই সাথে চাষ করার পদ্ধতিকে মিশ্র চাষ বা কম্পোজিট ফিশ কালচার বলে। বাংলাদেশে 96টি সরকারি মৎস্য উৎপাদনকারী খামার আছে। পোনা সরবরাহ করার জন্য 7টি এবং বেসরকারি পর্যায়ে 50টি আধুনিক আতর পুকুর বা ডিম ফোটানোর কেন্দ্র বা হ্যাচারি স্থাপিত হয়েছে। চিংড়ি মাছ নয়, এটি একটি সুস্বাদু এবং উপাদেয় জলজ প্রাণী। মিঠা পানির চিংড়িকে গলদা চিংড়ি এবং লোনা পানির চিংড়িকে বাগদা চিংড়ি বলে। বাংলাদেশের রপ্তানিকৃত চিংড়ির 70% গলদা চিংড়ি। মৎস্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান যেমন সামুদ্রিক মাছের গবেষণা প্রতিষ্ঠান কক্সবাজার, লোনা পানির মাছের গবেষণা প্রতিষ্ঠান খুলনা, চিংড়ি মাছের গবেষণা প্রতিষ্ঠান বাগেরহাট, স্বাদু পানির গবেষণা প্রতিষ্ঠান ময়মনসিংহ, নদী নালা মিঠা পানির মাছের গবেষণা প্রতিষ্ঠান চাঁদপুর, গৌ প্রজনন কেন্দ্র সাভার ঢাকা, ছাগল প্রজনন কেন্দ্র সিলেট, হরিণ প্রজনন কেন্দ্র দুলাহাজারী সাফারি পার্ক কক্সবাজার, গাধা প্রজনন কেন্দ্র রাঙ্গামাটি, গয়ার প্রজনন কেন্দ্র বান্দরবান, মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাট। সেরিকালচার রেশম সুতা উৎপাদন এবং রেশমি বস্তু তৈরির উদ্দেশ্যে বিজ্ঞানসম্মতভাবে রেশম মদ পালন করার এবং তার গুটি বা কোকন থেকে রেশমি সুতা সংগ্রহ করার সার্বিক প্রক্রিয়াকে রেশম চাষ বা রেশম মতের চাষ বা সেরিকালচার বলে। রেশম মতের লালা গ্রন্থি থেকে নিঃসৃত রস বাতাসের সংস্পর্শে এসে শুকিয়ে রেশম সুতা পরিণত হয়। দুধজাত রেশম সবচেয়ে উন্নত মানের সিল্ক সুতা তৈরি করে। খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে চীন দেশে রেশম সুতা আবিষ্কৃত হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়ায় তুঁতজাত রেশম পোকার চাষ হয়। রাজশাহীর আবহাওয়া এবং মাটির বৈশিষ্ট্য তুঁত গাছ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী বলে রাজশাহীতে প্রধান তুঁতজাত রেশম পোকার চাষ হয়ে থাকে। রেশমি সুতা বিদ্যুৎ অপরিবাহী বলে এই সুতা দিয়ে বৈদ্যুতিক তারের ইনসুলেটর আবরণী তৈরি হয়। রেশমি সুতা সার্জিক্যাল সুতা হিসেবে অস্ত্রোপচারের সময় ব্যবহার করা হয়। মুখিট বা ফিউফার দেহ নিঃসৃত তেল ও দেহ অবশেষ হাঁস মুরগির খাদ্য হিসেবে এবং জমির সার হিসেবে কাজে লাগে। 1978 সালে রাজশাহীতে বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ড স্থাপিত হয়েছে। খ্রিস্টপূর্ব 2000 অব্দে চীনে রেশম সুতা আবিষ্কৃত হয়। রেশম গবেষণা প্রতিষ্ঠান রাজশাহীতে অবস্থিত। এপিকালচার হলো বিজ্ঞানসম্মত উপায়ে সহজে মোম ও মধু উৎপাদনের জন্য কৃত্রিমভাবে মৌমাছি চাষ করার পদ্ধতিকে বলা হয় এপিকালচার। বাংলাদেশে মৌমাছি চাষের জন্য একটি সরল ধরনের চতুর্ভুজাকৃতির মৌ বাক্স বা চাক বাক্স ব্যবহার করা হয়। মৌমাছি মধু ও মোম তৈরি করে। মোম থেকে মোমবাতি তৈরি করা হয়। কর্মী মৌমাছির দেহে অবস্থিত মোম গ্রন্থির নিঃসৃত পদার্থ থেকে মোম তৈরি হয়। শিল্পক্ষেত্রে আসবাবপত্র তৈরিতে, কারুশিল্পে এবং গবেষণাগারে মোম ব্যবহার করা হয়। মৌমাছি বিভিন্ন ফুলের পরাগায়ন ঘটিয়ে ফল উৎপাদনে অংশ নেয়। প্রজাতি ধারা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। মধু একটি রক্তবর্ধক ও বলদায়ক খাদ্য। মিষ্টান্ন ও ঔষধ হিসেবে মধু ব্যবহৃত হয়। প্রতিটি সাধারণ মৌচাকে 55,000-এরও বেশি মৌমাছি থাকে। মৌমাছি মূলত বসন্তকালে ফুল থেকে মধু আহরণ করে। মানুষের খুব শোক, স্বাচ্ছন্দ্য এবং অর্থনৈতিক লাভ খেয়ে যেসব প্রাণী ক্ষতিগ্রস্ত করে তাদের পেস্ট বলে। প্রতি চাকে একটি রানী মৌমাছি, কয়েকটি পুরুষ মৌমাছি এবং অসংখ্য কর্মী মৌমাছি থাকে। রানী মৌমাছি দিনে 1500টি ডিম দিতে পারে। পুরুষ মৌমাছি কেবল প্রজননের অংশ নেই। কর্মী মৌমাছি মৌচাক তৈরি করে এবং মধু সংগ্রহ করে। কর্মী মৌমাছি প্রকৃতপক্ষে স্ত্রী মৌমাছি, কিন্তু এরা বন্ধা। কর্মী মৌমাছি ফুল থেকে ফুসফুসার বা নেকটার সংগ্রহ করে। মৌমাছিদের পাকস্থলীতে যে রস থেকে পানি অপসারিত হয়ে মধুতে পরিণত হয়। মধুর বেশিরভাগ অংশই অতিমাত্রায় সম্পৃক্ত। এই অংশটুকু হাইড্রোস্কোপিক বা নিঃশোষণকারী অংশ হিসেবে কাজ করে, অর্থাৎ এটি পানির প্রতি আকৃষ্ট হয়। তাই ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব মধুর সংস্পর্শে এলে শুষ্ক হয়ে যায়, যার অর্থ ব্যাকটেরিয়া এর মৃত্যু। অবশ্যই মধুর এই অতি সম্পৃক্ত অবস্থার জন্য মধু ছত্রাক এবং অন্যান্য ফাঙ্গাস স্পোরের বসবাসের স্থান হয়ে ওঠে। মধুর পিএইচ হলো 3.26 থেকে 4.48, যা ব্যাকটেরিয়ার জন্য একটি কিলিং ফিল্ড। এই অ্যাসিডিটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে দুর্বল করে দেয়। সুতরাং হাইড্রোস্কোপিক প্রভাব এবং অ্যাসিডিক পিএইচ মিলে যে অবস্থার সৃষ্টি হয় তা মধু থেকে ব্যাকটেরিয়া তাড়ানো। ফসল উৎপাদনের ধরন। ফসল মূলত দুই ধরনের হয়ে থাকে। অর্থকরী ফসল যেমন পাট, তামাক, খাদ্য শস্য দ্বিতীয়ত, সেটি হচ্ছে ধান, গম, ভুট্টা। ফসল উৎপাদনের মৌসুম। বাংলাদেশে জলবায়ুর উপর ভিত্তি করে ফসল উৎপাদনের জন্য সারা বছরকে দুইটি ভাগে ভাগ করা যায়: রবি মৌসুম এবং খরিফ মৌসুম। রবি মৌসুমের মধ্যে আছে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বর থেকে মার্চ রবি মৌসুম বলে। এই মৌসুমের প্রধান বৈশিষ্ট্য হলো এই সময় তাপমাত্রা, আর্দ্রতা এবং বৃষ্টিপাত তিনটি কম থাকে। শীতকালীন সবজি: আলু, সরিষা, গম, ধান,
কফি, মূলা, ডাল, পেঁয়াজ ইত্যাদি এই মৌসুমের প্রধান ফসল। এই সময় সেচের প্রয়োজন হয়। খরিফ মৌসুম বা খরিফ মৌসুমকে দুই ভাগে ভাগ করা যায়, খরিফ 1 এবং 2। চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ 1 বলা হয়। এই সময়কে গ্রীষ্মকালও বলা হয়। এই মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়, বাতাসের আর্দ্রতা বেশি থাকে এবং তাপমাত্রা মাঝারি মাত্রায় হয়। এই মৌসুমে ধান, করলা, পটল, চিচিঙ্গা ইত্যাদি ভালো জন্মে। খরিফ 2 জ্যৈষ্ঠ থেকে আশ্বিন মাস পর্যন্ত সময়কে খরিফ 2 বলা হয়। এই মৌসুমে ধুন্দুল, চাল, কুমড়া ইত্যাদি ভালো জন্মে। শীতকালীন যেমন গম, সরিষা, লাউ, গাজর ইত্যাদি। আর 12 মাসি ফল যেমন কলা, বেগুন, পেঁপে, মরিচ, লাল শাক, চীনাবাদাম, নারিকেল, কাঁচা কলা ইত্যাদি। বীজ বা সিডস। উদ্ভিদ বিজ্ঞানের ভাষা বীজ হলো উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক। কেবল সপুষ্পক উদ্ভিদের বীজ থাকে, কিন্তু কৃষি বিজ্ঞানে বীজের সংজ্ঞা ভিন্ন। কৃষিতত্ত্ব অনুসারে উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে আপন জাতের নতুন উদ্ভিদ জন্ম দিতে পারে তাদের বীজ বলে। বীজের গুণাবলী নিচের যে গুণাবলী থাকা দরকার, যেমন বীজের বিশুদ্ধতা, জাতের বিশুদ্ধতা, বীজের অঙ্কুরোদ্গমন ক্ষমতা, বীজের পরিপক্কতা ও পুষ্পাকার প্রকৃতি, রোগ ও কীট মুক্ত বীজ। বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত, যেমন ধানের হচ্ছে আশা, মুক্তা, হীরা, মালা, ময়না, ইরাঠম, ইসামতি, উফশি, গাজী, বানারসাইল ইত্যাদি। গমের কিছু উচ্চ ফলনশীল জাত হলো কাঞ্চন, সৌরভ, বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, বরকত ইত্যাদি, আনন্দ সহ। ভুট্টার মধ্যে আছে শুভ্র, মোহর, বর্ণালী, উত্তরণ ইত্যাদি। কলার মধ্যে হচ্ছে মেহের সাগর, অমৃত সাগর, সিঙ্গাপুরি, নেপালি, ভুটানি, অগ্নিশ্বর, মোহনবাসী, কানাইবাসী, মদনবাসী, বীর, জবা ইত্যাদি। আমের মধ্যে আছে ল্যাংড়া, মহানন্দা, আমভোগ ইত্যাদি। তরমুজের মধ্যে আছে পতেঙ্গা, পদ্মপাড়ি, গোয়াল লন্ধ, মধুভালা ইত্যাদি। হলুদের মধ্যে আছে ডিমলা, সুন্দরী ইত্যাদি। তুলা, রুফালি এবং ডলফুজ উচ্চ ফলনশীল জাত। টমেটোর মধ্যে আছে বাহার, মানিক, রতন, শ্রবণী, ঝুমকা, শিলা, মিন্টু, অপূর্ব ইত্যাদি। বেগুনের মধ্যে আছে শুকথলা, তারাপুরি, নয়নতারা, যেগুলো উচ্চ ফলনশীল জাত। পাট যেমন এঠম, ফাল্গুনী, তোষা, মেস্থা। মরিচের মধ্যে আছে যমুনা, গোলমরিচের মধ্যে আছে জৈন্তা। পেঁপে আছে সিমলা ও ওয়াশিংটন। কচু, বিলাসী এবং লতিরাজ। করলার মধ্যে আছে বুলবুলি। আলুর মধ্যে আছে হীরা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, গ্রোনোলা। আখের মধ্যে আছে ঈশ্বরদী, গ্যান্ডারি। সরিষার মধ্যে উচ্চ ফলনশীল জাত হলো সোনালী, সম্বল, কল্যাণিয়া, রাই, হরি। ফুলকপির মধ্যে আছে রাক্ষসী, ট্রপিক্যাল, হোয়াইট রারন। বাঁধাকপির মধ্যে আছে প্রভাতী, ডামহেড, গোল্ডেন ক্রস। আর পেয়ারার মধ্যে আছে কাজী পেয়ারা, স্বরূপকাঠি, কাঞ্চননগর, মুকুন্দপুরি ইত্যাদি। উফশির পণ্য রূপ হচ্ছে উচ্চ ফলনশীল। আর সল্ট হলো স্লোফিং এগ্রিকালচার ল্যান্ড টেকনোলজি, যেটি পার্বত্য চট্টগ্রামে চাষাবাদের একটি আধুনিক প্রযুক্তি। ডেভিস ও সোহাগ উন্নত জাতের সয়াবিনের নাম। কলম হলো একটি অঙ্গজ প্রজনন পদ্ধতি যেখানে কৃত্রিম হরমোন ব্যবহার করে মূল উৎপাদন করা সহজ হয়। কিরণী উন্নত জাতের সূর্যমুখী এবং বাসন্তী উন্নত জাতের চীনাবাদামের নাম। রূপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। কলা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে নরসিংদী।